আমাদের চ্যানেলে নতুন নতুন পর্ব গল্প পড়তে ও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তোর সাহস কি করে হয় তুই আমার গায়ে ময়লা পানি মারছিস? আপু, আমি আপনাকে দেখতে পাইনি, আপনি হঠাৎ নিচে চলে আসছেন। তুই আমার গায়ে ইচ্ছে করে ফেলছিস, এর জন্য তোকে শাস্তি পেতে হবে। আমি তো বলছি আপনার গায়ে ইচ্ছে করে পানি মারি নাই। ঠিক আছে, আপনি যে শাস্তি দিবেন আমি মাথা পেতে নিব, তারপরেও আমার মরা বাবা মাকে গালি দিয়েন না। তুই এক্ষুনি আমার জামা পরিষ্কার করে দিবি এবং আগে 50 বার কান ধরে উঠবি আর বসবি। ঠিক আছে আপু, আপনি যা বলবেন আমি তাই করছি। কি আর করার, নাদিয়ার কথা মতো রাসেল কান ধরে উঠতে বসতে লাগলো। নাদিয়ার রুমে গিয়ে জামা চেঞ্জ করে ময়লা জামা রাসেলের সামনে দিয়ে রুমে চলে যায়। কান ধরা শেষ করে নাদিয়ার জামাগুলো নিয়ে ওয়াশরুমে চলে গেল রাসেল। জামা পোশাক করে ছাদের উপর দিয়ে নিজের রুমে চলে গেল। রাসেল ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে কলেজে যাওয়ার জন্য রেডি হতে লাগলো। রেডি হতে হতে আপনাদের পরিচয়টা দিয়ে দিই। রাসেল গল্পের নায়ক, যার দুনিয়ায় আপন বলতে কেউ নেই। রাসেলের মা জন্ম দেওয়ার 5 মাস পর অসুস্থ হয়ে মারা যায়। এরপর তার বাবা তাকে লালন পালন করে। কোনো রকম এসএসসি পাশ করার পর রাসেলের আব্বু রোড দুর্ঘটনায় মারা যায়। রাসেলের আব্বু রিক্সা চালিয়ে রাসেলের পড়ালেখার খরচ চালিয়েছে। রাসেলের বাবা মারা যাওয়ার 1 মাস পর রাসেল ঢাকা চলে আসে। রাস্তা দিয়ে হাঁটতে আছে, কোথায় যাবে কি করবে কিছুই মাথায় আসছে না তার। এই ঢাকা শহরে রাসেলের কেউ নেই, তাই যাওয়ার মতো কোনো স্থান নেই। এসব ভেবে হাঁটছে রাসেল। হঠাৎ একটা গাড়ি এসে রাসেলকে ধাক্কা মারে। রাসেল রাস্তার একপাশে গিয়ে পড়ে। এরপর আর কিছুই মনে নেই। যখন চোখ খুলে তখন দেখে সে একটা হাসপাতালের কেবিনে শুয়ে আছে। তার পাশে একজন বাবার বয়সী লোক বসে আছে। রাসেলকে চোখ খুলতে দেখে লোকটি বলল, যাক, অবশেষে তোমার জ্ঞান ফিরেছে। আজ 1 দিন পর তোমার জ্ঞান ফিরে এসেছে। আমার কি হয়েছে? আমি হাসপাতালে কেন? ওই দিন রাতে তুমি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মাঝখানে চলে আসো। আমার ড্রাইভার কন্ট্রোল করতে না পেরে তোমাকে ধাক্কা মারে। তারপর আমি আর আমার ড্রাইভার তোমাকে ধরে হাসপাতালে নিয়ে আসি। ও, আপনাকে অনেক ধন্যবাদ আমার জীবন বাঁচানোর জন্য। আচ্ছা, আমাকে বলো তো, তুমি রাস্তার মাঝখানে চলে আসলে কেন? আসলে দুনিয়ায় আপন বলতে আমার কেউ নেই। আম্মু জন্ম দেওয়ার 5 মাস পর অসুস্থ হয়ে মারা যায়। এরপর বাবা ছিল। 1 মাস আগে বাবা সড়ক দুর্ঘটনায় মারা যায়। এরপর ঢাকায় চলে আসি কাজের খোঁজে। এই ঢাকা শহরে আমার কেউ নেই, তাই কোথায় যাব কি করব এসব কিছু ভাবতে ভাবতে হাঁটতেছিলাম। তারপর কি হলো আপনি তো জানেন। কে বলছে তোমার আপন কেউ নেই? আজকে থেকে আমি তোমার সব। তুমি এখন থেকে আমার বাসায় থাকবে। আপনার পরিবারের মানুষ কি বলবে? আর আপনাকে তো আমি চিনি না। আমার পরিবারে আমি, স্ত্রী এবং একটা মেয়ে আছে। আর আমি হচ্ছি বাংলাদেশের টপ বিজনেসম্যানদের একজন। নাদিয়া গ্রুপ অফ কোম্পানির মালিক রহমান শিকদার। নাদিয়া হচ্ছে আমার মেয়ের নাম। আমি আপনার বাসায় যেতে পারি, কিন্তু আমাকে কোনো কাজ দিতে হবে। তুমি আমাকে আপনি করে বলছো কেন? এখন থেকে আঙ্কেল বলে ডাকবে। আর তোমাকে এখন কোনো কাজ করতে হবে না। তুমি কতটুকু পর্যন্ত পড়াশোনা করেছো? জি, আমি এবার এসএসসি পাশ করেছি। ঠিক আছে, তাহলে তুমি আগে পড়ালেখা শেষ করো, তারপর আমার অফিসে চাকরি করবে। আপনি অনেক ভালো মনের মানুষ আঙ্কেল। দুনিয়া আপনার মতো মানুষ থাকলে মেধাবী ছেলেগুলো রাস্তায় থাকতে হতো না। আচ্ছা ঠিক আছে, তুমি এখন রেস্ট নাও। আমি ড্রাইভারকে ফোন দিয়ে বলছি সে খাবার নিয়ে আসছে। খাবার খেয়ে ওষুধগুলো খেয়ে নিবে। আমি ডাক্তারের কাছে যাচ্ছি। এই কথা বলে রহমান সাহেব কেবিন থেকে বেরিয়ে গেল। আজ 2 দিন পর রাসেলকে রহমান সাহেবের বাসায় নিয়ে এসেছে। রহমান সাহেব তার স্ত্রীর সাথে পরিচয় করিয়ে দিল। তার স্ত্রীর সাথে কথা বলে বুঝতে পারলো উনি ও রহমান সাহেবের মতো অনেক ভালো মানুষ। বিকেলে ওনার মেয়ে কলেজ থেকে আসার পর রাসেলের সাথে পরিচয় করিয়ে দেয়। তার কথা শুনে বুঝতে পারলো সেও অনেক ভালো মানুষ। রাসেলকে সবাই সহজে আপন করে নিচ্ছে। সুন্দরভাবে
চলছিল রাসেলের জীবন। তাকে নাদিয়া কলেজে ভর্তি করিয়ে দেয়। নাদিয়া প্রতিদিন রাসেলকে সাথে করে কলেজে নিয়ে যায়, আবার নিয়ে আসে। নাদিয়া এবার ইন্টার ফাইনাল ইয়ারে পড়ে, আর রাসেল প্রথম ইয়ারে। বয়সে রাসেলের চেয়ে 2 বছরের বড় হবে। এভাবে দেখতে দেখতে একটা বছর কেটে গেল। কিন্তু হঠাৎ নাদিয়া ব্যবহার অন্যরকম হয়ে যায়। আজ 1 মাস থেকে। আগে তো ভালো ছিল, কিন্তু হঠাৎ এত পরিবর্তন কেন? গতকাল রাতে অনেক বৃষ্টি হয়েছে, তাই ছাদে পাতা পড়ে পানি জমে গেছে। 1 বালতির মতো পানি হবে। রাসেল পানিগুলো কুড়ে নিচে ফেলে দিল। হঠাৎ নিচের দিকে তাকিয়ে দেখে নাদিয়া চোখ মুখ লাল করে দাঁড়িয়ে আছে। এরপর রাসেল দ্রুত নিচে নেমে আসলো। তারপর কি হলো আপনারা তো জানেন। আপনাদের সাথে কথা বলতে বলতে তার মধ্যে রাসেল রেডি হয়ে নিচে চলে আসলো। নিচে এসে দেখে নাদিয়া নেই, তাই রাসেল খালাকে জিজ্ঞেস করলো, খালা, নাদিয়া আপু কোথায়? উনি কি নাস্তা করবে না? নাদিয়া ম্যাম তো নাস্তা করে গাড়ি নিয়ে কলেজে চলে গেছে। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে তুমি আমাকে নাস্তা দাও। আজকে আমার পাঠক পাঠিকা ভাই বোনদের সাথে কথা বলতে বলতে দেরি হয়ে গেছে। পাঠক পাঠিকা? এরা আবার কারা? আরে খালা, যারা আমার গল্প নিয়মিত পড়ে তাদের বলছি। আমি এত কিছু বুঝি না, পড়ালেখা করি নাই, তাহলে বুঝবো কেমনে? তুমি বরং নাস্তা করে তাড়াতাড়ি কলেজে যাও। রাসেল আর কোনো কথা না বলে নাস্তা করে ব্যাগটা নিয়ে বাসার বাহিরে চলে গেল। তারপর একটা রিক্সা নিয়ে কলেজে যেতে লাগলো। এবার আপনারা হয়তো বলবেন, রহমান সাহেব ও তার স্ত্রী কোথায়? আসলে রহমান সাহেব ও তার স্ত্রী গ্রামের বাসায় গেছে। আজকে প্রায় 15 দিন হয়েছে। কবে আসবে সেটা এখনো বলে নাই। এই 15 দিন নাদিয়া রাসেলকে গাড়ি করে কলেজে নিয়ে যায়নি। 15 দিন আগে শুধু গাড়িতে করে কলেজে নিয়ে যেত, কিন্তু আসার সময় নিয়ে আসতো না। রাসেল সেটা তার আঙ্কেল আন্টিকে বলেনি। তাহলে আপুকে বকাঝকা করবে? আপু আমার সাথে খারাপ ব্যবহার করছে ঠিকই, কিন্তু কখনো গায়ে হাত তোলে নাই। আজকে আমার দোষের কারণে থাপ্পড় মেরেছে। আমার দরকার ছিল নিচে তাকিয়ে পানিগুলো ফেলার, তাহলে আর আপুর গায়ে পড়তো না। কথা বলতে বলতে রাসেল কলেজে চলে আসলো। পকেটে হাত দিয়ে দেখে মানিব্যাগ আনতে ভুলে গেছে। সব পকেটে হাত দিয়ে দেখে 30 টাকার মতো আছে। রিক্সা ভাড়া মিটিয়ে কলেজের গেট দিয়ে ভেতরে ঢুকলো। তারপর ক্লাসের সামনে চলে গেল। দেখে স্যার পড়া শুরু করে দিয়েছে। স্যার, ভিতরে আসতে পারি? আরে রাসেল, তুমি আজকে এত দেরি কেন কলেজে আসতে? আসলে স্যার, বাসায় একটু কাজ ছিল, সেগুলো শেষ করে আসতে দেরি হয়ে গেছে। ঠিক আছে, এখন গিয়ে সিটে বসো। ওকে স্যার। রাসেল আর কোনো কথা না বলে রাফির পাশে গিয়ে বসলো। রাফি বলল, কিরে, তোর গাল লাল হয়ে আছে কেন? শালা, স্যার ধরতে পারে নাই, তুই শালা কিভাবে ধরলি? বোন, আমি তোর বেস্ট ফ্রেন্ড, তোর চেহারার দিকে তাকালেই আমি সব বুঝতে পারি। এখন বল, লাল হয়ে আছে কেন? নাদিয়া আপু কি তোর গায়ে হাত তুলেছে? তোকে কলেজ ছুটি হওয়ার পর সব খুলে বলবো। রাফি আর কোনো কথা বলল না। আসলে রাসেলরা দুজন বেস্ট ফ্রেন্ড। রাসেল সব কিছু ওর রাফির সাথে শেয়ার করে, আর রাফি তার সব কিছু রাসেলের সাথে শেয়ার করে। রাফির বাবা ও রহমান সাহেবের মতো একজন বিজনেসম্যান। সবগুলো ক্লাস শেষ করে 2 বন্ধু বাইরে চলে আসলো। এবার বল, নাদিয়া আপু তোকে কেন মেরেছে? আসলে আমি আজকে সকালে, তারপর সবকিছু খুলে বললাম। এর জন্য বুঝে তোর গায়ে হাত তুলবে? হাত তো তুলেছে, আবার কান ধরে উঠবস করিয়েছে, জামা কাপড় পরিষ্কার করিয়েছে। আচ্ছা, এসব কথা বাদ দে। আমারই ভুল ছিল নিচে তাকিয়ে পানি গুলো ফেলার। আচ্ছা চল, আজকে তোকে বাসায় নামিয়ে দিয়ে আসি। ঠিক আছে, চল। রাসেল না করলো না, কারণ রাসেলের কাছে টাকা নেই। রাফির কাছ থেকে অনেক টাকা নিয়েছে, আবার টাকা দিতে গেলে নেয় না। রাসেলের কাছে খারাপ লাগে টাকার কথা বলতে। কথা বলতে বলতে রাসেল বাসায় পৌঁছে গেল। রাফি গাড়ি নিয়ে চলে গেল। আসার সময় নাদিকে কলেজে দেখলো না, মনে হয় কোথায় গেছে। বাসার ভিতরে ঢুকে কলিং বেল চাপ দিল। খালা এসে দরজা খুলে দিল। রাসেল খালাকে বলল, খালা, নাদিয়া আপু কি বাসায় আছে? তুমি যাওয়ার 30 মিনিট পর বাসায় চলে এসেছে, এখনো রুমেই আছে। দেখে মনে হচ্ছে মন খারাপ।
ঠিক আছে খালা, আমি রুমে গেলাম। আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি টেবিলে খাবার দাও। ঠিক আছে, যাও। রাসেল রুমে এসে ব্যাগটা টেবিলের উপর রেখে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে একটা জামা গায়ে দিয়ে নিচে চলে আসলো। দেখে নাদিয়া আসে নাই। তাই রাসেল নাদিয়ার রুমের সামনে দাঁড়িয়ে বলল, আপু দরজাটা খোলো। কেন, কি হয়েছে? খাবার খেতে আসো। সেই সকালে রুমে ঢুকে বসে আছো, কি হয়েছে তোমার? আমার কিছু হয়নি, তুই এখন যা, আমাকে একা থাকতে দে। আপু প্লিজ দরজাটা খোলো, তোমার সাথে আমার কিছু কথা আছে। নাদিয়া আর কোনো কথা না বলে দরজা খুলে দিয়ে বিছানায় গিয়ে বসলো। রাসেলকে বলল, বল, কি কথা বলবি? আপু তুমি সকালের ওটা নিয়ে আমার উপর রেগে আছো। তোমার যদি শাস্তি দেওয়া কম হয় তাহলে তুমি আমাকে আরো শাস্তি দাও, আমি মাথা পেতে নিব, তারপরও তুমি না খেয়ে থেকো না। নাদিয়া আর কোনো কথা না বলে বিছানা থেকে উঠে এসে রাসেলকে জড়িয়ে ধরলো। তখন নাদিয়া বলল, তুই আমাকে ক্ষমা করে দে রাসেল, আমি তোর উপর রাগ করে নেই। আমি একটা ছেলেকে ভালোবাসি, কিন্তু ছেলেটা অন্য একটা মেয়েকে ভালোবাসে, তাই ওর উপরে রাগ করে তোর সাথে খারাপ ব্যবহার করছি। তুই আমাকে মাফ করে দে। আজকে তোর গায়ে হাত তুলে নিজের কাছে অনেক খারাপ লাগছে, তাই ক্লাস না করে বাসায় চলে আসি। নাদিয়া কান্না জড়িত কণ্ঠে কথাগুলো রাসেলকে বলল। আপু আমি কিছু মনে করি নাই, আমি জানি তোমার হয়তো কিছু হয়েছে, তাই তুমি আমার সাথে এরকম করছো। তুমি একটাবার ওই ছেলেটাকে দেখিয়ে দিও, আমি ওকে আবার তোমার কাছে নিয়ে আসবো। না রে, ও আর আমাকে ভালোবাসে না। ও আমার সাথে প্রেমের অভিনয় করেছে, আমি সেটা বুঝতে পারি নাই। মন খারাপ করো না, দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তুমি ফ্রেশ হয়ে আসো, দুজনে একসাথে খাবার খাবো। ঠিক আছে, তুই বস, আমি ফ্রেশ হয়ে আসছি। নাদিয়া ফ্রেশ হতে চলে গেল। রাসেল বিছানায় বসে নাদিয়ার মোবাইল টিপতে লাগলো। গ্যালারিতে ঢুকে দেখে একটা ছেলের অনেকগুলো ছবি। তার মানে এই ছেলের সাথে প্রেম করত। ছেলেটা দেখতে অনেক সুন্দর। রাসেল ওই ছেলের কাছে কিছুই না। অবাক করার বিষয় হলো ওই ছেলের সাথে নাদিয়ার একটা ছবিও দেখলো না। রাসেল মোবাইলটা বিছানায় রেখে দিল। কিছুক্ষণ পর নাদিয়া ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। রাসেল তার দিকে তাকিয়ে মাথা নিচু করে ফেলল। নাদিয়া ব্যাপারটা বুঝতে পারে, তাই নাদিয়া বলল, আসলে আমার মনে ছিল না তুই যে আমার রুমে। আমি ওয়াশরুমে ঢুকে জামা কাপড় গায়ে দিচ্ছি। ওয়াশরুমে যেতে হবে না, আমি নিচে যাচ্ছি, তুমি জামা কাপড় গায়ে দিয়ে আসো। এই কথা বলে রাসেল নাদিয়ার রুম থেকে বেরিয়ে নিচে চলে আসলো। কিছুক্ষণ পর নাদিয়া জামা গায়ে দিয়ে নিচে চলে আসলো। একটা কথা আপনাদের জানিয়ে দিই, রাসেল নাদিয়াকে নিজের বড় বোনের মতো দেখে। দুজনে একসাথে খাবার খেতে লাগলো। খাবার খেয়ে যে যার রুমে চলে গেল। বিছানায় শুয়ে মোবাইল হাতে নিয়ে রাসেল রাফিকে ফোন দিয়ে সব কিছু খুলে পড়ল। তারপর আরো কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে গেল। সকালে হঠাৎ কে যেন রাসেলের গায়ে পানি মেরিয়ে ভিজিয়ে দিল। রাসেল এক লাফে উঠে গেল। সামনে তাকিয়ে দেখে নাদিয়া হাতে বালতি নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। তখন রাসেল মনে মনে ভাবল এটা নাদিয়ার কাজ। তখন রাসেল নাদিয়াকে বলল, আপু তুমি এটা কি করলে? আমার গায়ে পানি দিলে কেন? তোকে সেই সকাল থেকে ডাকছি, তোর ওঠার খবরই নেই, তাই বাধ্য হয়ে তোর গায়ে পানি মারছি। তাই বলে তুমি পানি মারবে? দেখো পুরো শরীর ভিজে গেছে। ভালো হয়েছে, এখন কথা না বলে গোসল করে রেডি হয়ে নিচে আয়। ঠিক আছে তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। হঠাৎ কোথায়? 1 মাস তোকে ডাকি নাই। এর আগে তো প্রতিদিন সকালে তোকে ডেকে তুলেছি। আর কি কারণে তোকে 1 মাস ডাকি নাই সেটা তুই ভালো করে জানিস। ঠিক আছে তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। তাড়াতাড়ি আয়। এই বলেই নাদিয়া রুম থেকে বেরিয়ে গেল। রাসেল দাঁড়িয়ে না থেকে ওয়াশরুমে ঢুকে গোসল করে রেডি হয়ে কলেজের ব্যাগটা কাঁধে নিয়ে নিচে চলে আসলো। কিছুক্ষণ পর নাদিয়া আসলো। দুজনে একসাথে নাস্তা করে। গাড়ি নিয়ে কথা বলতে বলতে কলেজে চলে আসলো। নাদিয়া গাড়ি পার্কিং করে এসে রাসেলকে বলল, তোর ক্লাস শেষ হলে আমার জন্য অপেক্ষা করবি, দুইজনে একসাথে বাসায় যাব। ওকে ঠিক আছে। নাদিয়া আর কোনো কথা না বলে তার ক্লাসে চলে গেল। হঠাৎ পেছন থেকে রাফি রাসেলকে বলল, কি রে, কেমন আছিস? এই তো ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। আজকে তাহলে আপু তোকে কলেজে নিয়ে আসলো? আপু এখন আগের মতো হয়ে গেছে। এতদিন একটা ছেলের কারণে আমার সাথে খারাপ ব্যবহার করছে। ওই শালাকে যদি সামনে পাইতাম
তাহলে অবস্থা খারাপ করে দিতাম। ওসব কথা বাদ দে, এখন ক্লাসে চল। ঠিক আছে চল। রাসেল আর রাফি ক্লাসে চলে আসলো। কিছুক্ষণ পর স্যার ক্লাসে আসলো। সবগুলো ক্লাস শেষ করে রাসেল আর রাফি বাইরে চলে গেল। রাফি, তাহলে তুই বাসায় যা, আমি আপুর জন্য অপেক্ষা করছি। দুজনে একসাথে বাসায় যাব। ওকে ঠিক আছে। রাফি রাসেলের থেকে বিদায় নিয়ে চলে গেল। রাসেল নাদিয়ার জন্য অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর দেখে নাদিয়া তার বান্ধবীদের সাথে ক্লাস শেষে বেরিয়ে আসছে। রাসেলকে দেখে নাদিয়া তার বান্ধবীদের থেকে বিদায় নিয়ে রাসেলের সামনে চলে আসলো। কিরে, কোন সময় তোর ক্লাস শেষ হয়েছে? এই তো 30 মিনিট আগে। ও, আমার একটা এক্সট্রা ক্লাস ছিল, তাই আসতে দেরি হয়ে গেছে। কোনো সমস্যা নেই, তুমি গাড়ি নিয়ে আসো। তুই দাঁড়া, আমি গাড়ি নিয়ে আসছি। নাদিয়া গাড়ি নিয়ে রাসেলের সামনে আসলো। তারপর নাদিয়ার সাথে রাসেল সামনের সিটে বসলো। দুজনে কথা বলতে বলতে বাসায় চলে আসলো। নাদিয়া তার রুমে চলে গেল, রাসেলও তার রুমে চলে গেল। ফ্রেশ হয়ে নিচে এসে নাদিয়া আর রাসেল একসাথে খাবার খেয়ে রুমে চলে গেল। দেখতে দেখতে 1 মাস চলে গেল। এখন নাদিয়ার সাথে আগের থেকে অনেক ফ্রি হয়ে গেছে। এখন নাদিয়া সব সময় রাসেলকে খেয়াল রাখে। কলেজে কোনো মেয়ের সাথে কথা বলতে দেয় না, রাসেলকে শাসনের উপরে রাখে। নাদিয়ার এসব কাজ রাসেলের কাছে অনেক ভালো লাগে। রাসেলও নাদিয়াকে কিছু বলে না। এখন ওই ছেলের কথা নাদিয়া একদম মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়েছে। রাসেলের সাথে সব সময় দুষ্টুমি করে। বড় বোন হিসেবে ছোট ভাইয়ের সাথে করতে পারে। রাসেল সব সময় নাদিয়াকে নিজের বড় বোনের চোখে দেখে। রহমান সাহেব ও তার স্ত্রী বাসায় চলে এসেছে। রহমান সাহেব এখন আগের মতো অফিস দেখাশোনা করে। রাসেলদের কলেজ আজ থেকে 1 মাসের জন্য ছুটি দিয়েছে, কারণ কলেজে নতুন করে রং লাগাবে। তাই 1 মাস কলেজ বন্ধ থাকবে। রাতে সবাই একসাথে খাবার খাচ্ছে। তখন রহমান সাহেব বলল, শুনেছি তোদের কলেজ নাকি 1 মাসের জন্য বন্ধ থাকবে। আব্বু কলেজে কিছু কাজ করবে, তাই বন্ধ দিয়েছে। তাহলে তুই আর রাসেল তোর নানার বাড়ি থেকে কিছুদিন ঘুরে আয়। সব সময় তোরা দুইজন বাসায় থাকিস, কোথাও যাস না। আমি না হয় যাব, কিন্তু রাসেল কি আমার সাথে যাবে? রাসেল যাবে না কেন? আসলে আন্টি, আমার বাসা থেকে বাইরে কোথাও ঘুরতে যেতে ভালো লাগে না। এটা তো আর অন্য কোথাও না, আমার শ্বশুর বাড়ি যেতে বলছি। রাসেল আমার সাথে না গেলে আমিও কোথাও যাব না। ঠিক আছে আপু, আমি তোমার সাথে যাব। এবার খুশি? অনেক খুশি। তাহলে কালকে সকালে তোরা দুজন রওনা দে। এখন রুমে গিয়ে জামা কাপড় গুছিয়ে রাখিস। আর তোরা কি গাড়ি নিয়ে যাবি? না আব্বু, আমরা বাসে করে যাব। ঠিক আছে, তোরা যেটা ভালো বুঝিস। কেউ আর কোনো কথা না বলে খাবার খেতে লাগলো। রাসেল খাবার খেয়ে এই রুমে চলে গেল। রুমে এসে জামা কাপড় গুছিয়ে রাখলো। তারপর বিছানায় শুয়ে মোবাইল টিপতে টিপতে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে নাদিয়া এসে রাসেলকে ঠেলেই তুলল। রাসেলকে রেডি হতে বলে নাদিয়া তার রুমে চলে গেল। রাসেল ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে রেডি হয়ে জামা কাপড়ের ব্যাগটা নিয়ে চলে আসলো। নাস্তার টেবিলে দেখে রহমান সাহেবও তার স্ত্রী বসে আছে। রাসেল একটা চেয়ার টেনে বসলো। হঠাৎ সিঁড়ির উপরে চোখ পড়তে রাসেল চমকে উঠল। আজকে নাদিয়াকে অনেক সুন্দর লাগছে। নীল রঙের একটা জামা গায়ে দিয়েছে। নাদিয়াকে নীল রঙের জামায় অনেক সুন্দর লাগছে। নাদিয়া রাসেলের সামনে এসে বলল, কিরে, তুই এভাবে হ্যাবলার মতো আমার দিকে তাকিয়ে আছিস কেন? এই আপু, আমাকে হ্যাবলা বলবে না। আমি কিন্তু তোমার থেকে অনেক সুন্দর আছি। আর আজকে তোমাকে নীল রঙের জামায় অনেক সুন্দর লাগছে। বাবা, যেই না চেহারা আবার বলে আমার থেকে ওর চেহারা সুন্দর। যা, একটু তোমার রূপের প্রশংসা করলাম, এখন থেকে আর করব না। তোমাকে পুরো পেতনির মতো লাগছে। কি বললি? আমাকে পেতনির মতো লাগছে? প্রথমে প্রশংসা করলাম, কোনো দাম পেলাম না, তাই তোমাকে পেতনি বললাম। আজকে তোকে আমি মেরেই ফেলবো। তোরা কি শয়তানি করবি নাকি নাস্তা করে বেরিয়ে পড়বি? আব্বু, তুমি দেখো না, রাসেল আমাকে পেতনি বলছে। ও তোর ছোট, তাই তোর সাথে দুষ্টুমি করছে। এখন কথা না বলে নাস্তা করে বেরিয়ে পড়। নাদিয়া রাসেলের দিকে তাকিয়ে একটা ভেঙচি কেটে একটা চেয়ার টেনে বসে পড়ল। সবাই নাস্তা করতে লাগলো।
নাস্তা খাওয়া শেষ করে রহমান সাহেব ও তার স্ত্রী কাছে বলে বাসা থেকে বেরিয়ে গেল। তারপর গাড়িতে করে বাস কাউন্টারে চলে গেল। ড্রাইভার রাসেলদেরকে বাস কাউন্টারে নামিয়ে দিয়ে চলে গেল। যাওয়ার সময় রহমান সাহেব রাসেলের পকেটে কিছু টাকা ঢুকিয়ে দিল। তাই বাস কাউন্টারে গিয়ে টিকিটের জন্য টাকা বের করতে গিয়ে দেখে 15-20 হাজারের মতো হবে। রাসেল 2টা টিকিট কাটলো। তারপর টিকিট নিয়ে দুজনে বাসে উঠে গেল। দুজনের একসাথে সিট। বাস 20 মিনিট পর ছেড়ে দিয়েছে। এই দেখছেন আমি কেমন মানুষ। নাদিয়া আপুর নানার বাড়ির কথা বলতে ভুলে গেছি। আপুর নানার বাড়ি যশোরে। আমি কখনো যাইনি, কিন্তু আপুকে একবার যেতে দেখেছি, তাই আপু সব চিনে। শোন, নানার বাড়িতে গিয়ে কোনো মেয়ের কাছে কথা বলতে পারবি না, আর রিয়ার থেকে দূরে দূরে থাকবি। আমি কি আর কখনো তোমার নানার বাড়ি গেছি? আমি তো কাউকে চিনি না। আর এই রিয়াটাকে? রিয়া হচ্ছে আমার মামাতো বোন, ও তোর সেম ক্লাসে পড়ে। ঠিক আছে, কিন্তু ও যদি আমার সাথে কথা বলতে আসে তখন কি করব? তুই বলবি না। আমি যদি না কথা বলি তাহলে বলবে আমি বোবা, আর না হয় বলবে আমি বেশি ভাব দেখাই। কথা বলবি, কিন্তু বেশি কথা বলতে পারবি না। ঠিক আছে। রাসেল মনে মনে বলল, আগে তো রিয়া মেয়েটাকে একবার দেখি, পছন্দ হলে তার সাথে প্রেম করব। এই নাদিয়া আপুর জন্য আজ পর্যন্ত কোনো মেয়ের সাথে প্রেম করতে পারলাম না। তো যাই হোক, দুজনে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে লাগলো। বাস এসে একটা রেস্টুরেন্টে থামলো। তখন রাসেল নাদিয়ার দিকে তাকিয়ে দেখে নাদিয়া ঘুমিয়ে গেছে। রাসেল নাদিয়াকে ডাক দিল। নাদিয়া চোখ খুলে বলল, কিরে, ডাকছিস কেন? আপু, বাস একটা রেস্টুরেন্টে থামছে, চলো দুজনে খাবার খেয়ে নেই। ঠিক আছে, চল। নাদিয়া আর রাসেল বাস থেকে নেমে রেস্টুরেন্টের ভেতরে ঢুকে গেল। নাদিয়া ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে আসলো। রাসেল অন্য একটা ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে আসলো। দুজনে গিয়ে একটা টেবিলে গিয়ে বসলো। দুজনে দুজনের মতো অর্ডার করলো। কিছুক্ষণ পর ওয়েটার খাবার নিয়ে আসলো। দুজনে খাবার খেতে লাগলো। খাবার খেয়ে দুজনে আবার বাসের ভিতরে চলে গেল। আবার আগের মতো বসে পড়লো। বাস কিছুক্ষণ পর ছেড়ে দিল। বাস আপন গতিতে চলছে। দুজন দুজনের মতো আবার হেডফোন লাগিয়ে গান শুনতে লাগলো। দেখতে দেখতে রাসেলটা যশোর পৌঁছে গেল। দুজনে বাস থেকে নেমে দেখে একটা গাড়ি ওদের জন্য ওয়েট করছে, আর গাড়ির সাথে একজন লোক দাঁড়িয়ে আছে। নাদিয়া মামা বলে তাকে জড়িয়ে ধরল। আসলে রাসেল কখনো নাদিয়ার মামাকে দেখেনি। ওর মামা ঢাকায় মনে হয় সহজে যায়নি, তাই রাসেল চিনতে পারল না। রাসেল আর নাদিয়া পেছনের সিটে গিয়ে বসলো। তখন নাদিয়ার মামা বলল, তাহলে এই হচ্ছে রাসেল? মামা, ও হচ্ছে রাসেল। তুমি তো বাহিরে ছিলে, তাই দেখো নাই। রাসেল মনে মনে ভাবলো তার মানে নাদিয়ার মামা বাহিরে ছিল। তখন নাদিয়ার মামা বলল, কেমন আছো রাসেল? পড়ালেখা কেমন চলছে? জি মামা, আমি অনেক ভালো আছি, আর পড়াশোনা ভালোই চলছে। ও, তা কয়টা মেয়ের সাথে প্রেম করো? মামা, আপনি এটা কি বলছেন? আরে সমস্যা নেই, আমাকে তোমার বন্ধু হয়ে বলতে পারো। প্রেম মনে হয় আমি কখনো করতে পারবো না। একটা পেতনির কারণে সবসময় আমাকে মেয়েদের থেকে দূরে সরিয়ে রাখে। ওমা, তাই? তা সে মানুষটা কে? রাসেল নাদিয়ার দিকে তাকিয়ে দেখে নাদিয়া রাসেলের দিকে চোখ লাল করে তাকিয়ে আছে। ভয়ে রাসেলের গলা শুকিয়ে গেল, তাই কথা ঘুরিয়ে বলল, আসলে আমার কলেজের এক ছেলে বন্ধু, সে বলেছে আমাদের দুজনের মধ্যে কেউ কখনো প্রেম করব না, কোনো মেয়ের সাথে বন্ধুত্ব করব না। এই কারণে আজ পর্যন্ত একটা প্রেম করতে পারলাম না। রাসেলের কথা শুনে নাদিয়ার মামা হাসতে হাসতে শেষ। নাদিয়ার দিকে তাকিয়ে দেখে এবার মুচকে মুচকে হাসছে। রাসেল মনে মনে ভাবল, যাক বাবা, এবার তাহলে বেঁচে গেছি। তা না হলে খাচ্ছুন্নি আজকে আমার অবস্থা খারাপ করে ছাড়তো। কথা বলতে বলতে নাদিয়ার মামা একটা বাসার ভিতরে গাড়ি ঢুকিয়ে দিল। রাসেল আর নাদিয়া গাড়ি থেকে নামলো। তারপর নাদিয়া দৌড়ে ভেতরে চলে গেল। রাসেল এক জায়গায় দাঁড়িয়ে আছে। নাদিয়ার মামা গাড়ি পার্কিং করে রাসেলের সামনে এসে বলল, কি ব্যাপার রাসেল, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে যাও। আমি কেমন করে যাব? আমি তো কাউকে চিনি না। আপু তো আমাকে না নিয়ে দৌড় দিয়ে ভিতরে চলে গেল। ও, এ ব্যাপার। ঠিক আছে, তুমি আমার সাথে আসো, এটা হচ্ছে আমাদের বাড়ি।
আপনাদের বাড়িটা অনেক সুন্দর। এই বাড়িটা আব্বু বানিয়েছে প্রায় 5 কোটি টাকা খরচ করে। বাইরে থেকে যদি এত সুন্দর হয়, না জানি ভিতরে দেখতে কেমন। তুমি ভিতরে আসো আর তারপর দেখো কেমন লাগে। দুজনে কথা বলতে বলতে ভিতরে গেল। ভিতরে ঢুকে রাসেল তো আরো অবাক হয়ে গেল। পুরো বাড়িটা রাজপ্রাসাদের মতো। বাইরে থেকে ভিতরে কেমন লাগছে? অনেক সুন্দর মামা। গ্রামের ভিতরে আমাদের বাড়িটা 1 নাম্বার আছে, এমন বাড়ি আর কোথাও নেই। হুম, ঠিক আছে, তুমি ওপারে গিয়ে হাতের ডান পাশের রুমটাতে চলে যাও। যতদিন এই বাড়িতে থাকবে ততদিন এই রুমে থাকবে। ওকে ঠিক আছে মামা। এই বলে রাসেল সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। তারপর ডান হাতে পাশে রুমে ঢুকে গেল। ভেতরে ঢুকে দেখে রুমটা অনেক সুন্দর। রাসেল কাঁধের ব্যাগটা বিছানায় রেখে জামা কাপড় বের করে ওয়াশরুমে চলে গেল। গোসল করে একটা জামা গায়ে দিয়ে রুম থেকে বেরিয়ে আসতে কারোর সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেল রাসেল। নিচে তাকিয়ে দেখে রাসেল একটা মেয়ের গায়ের উপর পড়ে আছে। মেয়েটা দেখতে খুবই সুন্দর, যে কোনো ছেলে দেখলে প্রেমে পড়ে যাবে। তো যাই হোক, রাসেল তাড়াতাড়ি করে মেয়েটার উপর থেকে উঠে পড়লো, হাত বাড়িয়ে মেয়েটাকে উঠালো। তখন রাসেল বলল, সরি, বিশ্বাস করুন আমি আপনাকে দেখতে পাইনি। সমস্যা নেই, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আপনি কে আর আমাদের বাড়িতে কি করেন? আমি রাসেল, নাদিয়া আপুর সাথে এসেছি। আমি নাদিয়া আপুদের বাসায় থাকি। ও, তার মানে আপনি রাসেল। ফুপা ফুপির কাছে আপনার কথা অনেক শুনেছি। আমি রিয়া, নাদিয়া আপুর মামাতো বোন। ও, তার মানে আপু আসার সময় আপনার কথা বলছে? নাদিয়া আপু আপনাকে আমার ব্যাপারে কি বলেছে? তেমন কিছু না, বলছে আপনি নাকি আমার সেম ইয়ারে পড়েন। বাকিটা আর বলল না রাসেল। শুনলে রিয়া কষ্ট পাবে, তাই ওই কথা বলল না। তখন রিয়া রাসেলকে বলল, ও, তার মানে আপনি আমার সেম ইয়ারে পড়েন। তাহলে আমরা আপনি করে বলছি কেন? আমরা তো নাম এবং তুই করে বলতে পারি। ঠিক আছে, এখন থেকে তুই করে বলবো। এখন চল নিচে যাই। আসার পর তোর আম্মুর সাথে কথা বলি নাই এবং তোর দাদা দাদির সাথে দেখা করি নাই। ঠিক আছে চল। রাসেল আর রিয়া দুজনে নিচে চলে আসলো। আর এইদিকে নাদিয়া রেগে রাসেলের দিকে চোখ লাল করে তাকিয়ে আছে। মনে হয় রাসেলকে গিলে খাবে। আসসালামু আলাইকুম মামি, কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমাদের বাসায় তো কখনো আসো নাই, তোমাকে অনেকবার বলেছি আসার জন্য। আমি ভালো আছি মামি। আসলে মামি, আমার বাসা থেকে কোথাও যেতে ভালো লাগে না। আপু আমাকে নিয়ে এসেছে। নাদিয়া যদি না বলতো তাহলে বুঝে আসতে না? আসলে তেমন কিছু না মামি। আচ্ছা, এসব কথা বাদ দাও তো। এখন বলো নানা নানি কোথায়? তাদের তো দেখছি না। আসলে আব্বু আম্মুকে নিয়ে তার ভাইয়ের বাসায় বেড়াতে গেছে। বুড়ো বয়সে ঘুরতে গেছে তারা? বুড়ো হলে বুঝে যেতে পারে না? আমি সেটা বলি নাই। মানে তাদের ভালোবাসা বুড়ো বয়সে এখনো আছে। এত কথা না বলে খাবার খা। খাবার খেয়ে তুই আমার রুমে আসবি, তোর সাথে আমার কথা আছে। ঠিক আছে আপু। রাসেল আর কোনো কথা না বলে খাবার খেয়ে নিজের রুমে চলে গেল। তারপর রাসেল কিছুক্ষণ রেস্ট নিয়ে রাত দিয়ে নাদিয়ার রুমের সামনে গিয়ে বলল, আপু ভিতরে আসবো? আয় বস। রাসেল ভেতরে ঢুকে দেখে নাদিয়া চোখ দিয়ে পানি পড়ছে। তখন রাসেল নাদিয়াকে বলল, আপু তোমার কি হয়েছে? তোমার চোখ দেখে বোঝা যাচ্ছে তুমি মনে হয় কান্না করছো। তোকে আসার সময় কি বলছি তোর মনে নেই? তুই রিয়ার সাথে কথা বলছিস কেন? বারে, কথা বলে সমস্যা কোথায়? তোমাকে বলছি না আমি বেশি কথা বলবো না। ঠিক আছে, তুই এখন আমার রুম থেকে কোথাও যাবি না, আমার রুমে বসে থাকবি। আপু পুরোটা রাস্তায় জার্নি করে আসছি, তাই ভাবছি একটা ঘুম দিমো। তাহলে আমার রুমে ঘুমিয়ে পড়, তোর রুমে যাওয়া লাগবে না। যদি বাড়ির মানুষ অন্য কিছু ভাবে তখন কি হবে? এই বাসায় সবাই জানে আমি তোর থেকে বড়, তাই অন্য কিছু ভাববে না। কথা না বলে ঘুমিয়ে পড়। রাসেল আর কোনো কথা না বলে নাদিয়ার বিছানায় ঘুমিয়ে পড়ল। এবার আপনাদের কিছু কথা বলি। আসলে নাদিয়ার নানা নানি এবং মামি অনেকবার ঢাকায় গেছে, তাই রাসেল ওদের চেনে। কিন্তু রিয়া কখনো ঢাকায় যায়নি, আর কেন যায় না সেটা রাসেল জানে না। রাসেল ঘুমিয়ে যাওয়ার পর নাদিয়া রাসেলের দিকে তাকিয়ে মনে মনে বলে, রাসেল, তুই কি আমার মুখের কথা বুঝতে পারিস না? আমি তোর এত খেয়াল কেন রাখি? তোকে কেন কোনো মেয়ের সাথে কথা বলতে দিই না? কেন?
কারণ আমি তোকে ভালোবাসি, অনেক ভালোবাসি। তোকে যদি আমার জীবনে না পাই তাহলে আমার এই জীবন শেষ করে দিব। আমি তোকে অন্য কোনো মেয়ের সাথে সহ্য করতে পারবো না। এই কথা বলেই নাদিয়া রাসেলের কপালে আর গালে 4-5টা চুমু খেলো। তারপর রুম থেকে বেরিয়ে রিয়া রুমে চলে গেল। রিয়া বিছানায় শুয়ে কি যেন ভাবছে। তখন নাদিয়া রিয়ার পাশে বসে বলল, কিরে রিয়া, তোকে দেখে বোঝা যাচ্ছে তুই কিছু একটা নিয়ে চিন্তায় আছিস। আসলে আপু তেমন কিছু না। এখন বলো, হঠাৎ আমার রুমে? কেন, তোর রুমে কি আসা যাবে না? আরে আমি ওইভাবে বলি নাই। আচ্ছা ওটা বাদ দাও, তোমাকে একটা কথা বলি, রাসেল কি কোনো মেয়ের সাথে প্রেম করে? কেন, আমার জানা মতে রাসেল কোনো মেয়ের সাথে প্রেম করে না। তা এটা কেন জিজ্ঞেস করলি? না আপু, এমনি জিজ্ঞাসা করলাম। তা আপু তোমার পড়ালেখা কেমন চলছে? আমার তো ভালোই চলছে, তোর কেমন চলছে? আমারও ভালোই চলছে। ঠিক আছে, তুই থাক, আমি রুমে গেলাম। এই কথা বলে নাদিয়া নিজের রুমে চলে গেল। আর এদিকে রিয়া ভাবছে, তাহলে আমার লাইন ক্লিয়ার। আমি রাসেলকে আমার করে নিব। আমি ওকে প্রথম দেখাই ভালোবেসে ফেলেছি। আমাকে যে করেই হোক রাসেলের মন জয় করতেই হবে। কিন্তু আমি ওর মন জয় করবো কেমন করে? তখন রিয়া ভাবতে লাগলো। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি আসলো। আমাকে তার সাথে প্রতিদিন কলেজে নিয়ে যাবে। তারপর আস্তে আস্তে রাসেলকে রিয়ার প্রতি দুর্বল করবে। রাসেল বিকেলে ঘুম থেকে উঠে দেখে ওর পাশে নাদিয়া শুয়ে আছে। যেন একটা পিচ্চি মেয়ে রাসেলের পাশে শুয়ে আছে। রাসেল নাদিয়ার দিকে তাকিয়ে বিছানা থেকে নামতে যেয়ে দেখে নাদিয়ার ঘুম ভেঙে গেছে। কি ব্যাপার আপু, তুমি উঠলে কেন? ঘুম ভেঙে গেছে তাই উঠে গেলাম। তুই ফ্রেশ হয়ে আয়, দুজনে মিলে এই গ্রামটা ঘুরে দেখবো। ঠিক আছে, আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসছি। এই বলে নাদিয়ার রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে গেল। ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে একটা জামা গায়ে দিয়ে নিচে নেমে আসলো। নিচে এসে দেখে রিয়া সোফায় বসে টিভি দেখছে। রাসেলকে দেখে সামনে এসে বলল, কি রে, তুই কি কোথাও যাবি? আপু, আর আমি তোদের গ্রামটা ঘুরে দেখব। আপু ফ্রেশ হয়ে আসছে। ঠিক আছে, তোর আমার জন্য কিছুক্ষণ অপেক্ষা কর, আমিও তোদের সাথে যাব। এই বলে রিয়া দৌড় দিয়ে তার রুমে চলে গেল। কিছুক্ষণ পর নাদিয়া বেরিয়ে আসলো। নাদিয়াকে দেখতে অনেক সুন্দর লাগছে। নাদিয়া রাসেলের সামনে এসে বলল, রাসেল আমি রেডি, এবার চল। একটু দাঁড়াও, রিয়া বলেছে সেও আমাদের সাথে যাবে, আমাদের অপেক্ষা করতে বলছে। নাদিয়া রিয়ার কথা শুনে মুখটা বেজার করে ফেলল। রাসেল ব্যাপারটা বুঝতে পারছে, কিন্তু রাসেল তো আর রিয়াকে মানা করতে পারবে না। কিছুক্ষণ পর রিয়াও বেরিয়ে আসলো। রিয়াকেও অনেক সুন্দর লাগছে, হালকা মেকআপ করেছে, তাতেই অনেক সুন্দর লাগছে রিয়াকে। তারপর ওরা তিনজন বাসা থেকে বেরিয়ে গ্রামের ভেতর দিয়ে হাঁটতে লাগলো। গ্রামের দৃশ্য দেখতে দেখতে অনেক সুন্দর। মন তো চায় ওদের সারা দিন সবুজ শ্যামল এই গ্রামটা ঘুরে দেখতে। কি সুন্দর বাতাস বয়ে যাচ্ছে, বাতাসে নাদিয়া এবং রিয়ার চুল উঠছে। রাসেল তাদের দিকে তাকিয়ে দেখে ওরা দুজন রাসেলের দিকে তাকিয়ে আছে। রাসেল তো কিছুই বুঝতে পারলো না। রাসেলদের ঘুরতে ঘুরতে রাত 8টা বেজে গেছে। আসলে ওরা রিয়াদের বাজারে এসেছে। ওখানে ফুচকা আইসক্রিম খেতে নাদিয়া বেশি খায়নি। চেহারাটা কেমন যেন করে রেখেছে। রাসেল মনে মনে ভাবছে, রিয়াকে সাথে করে আনার জন্য মন খারাপ করে ফেলেছে আপু। তারপর এসব ভেবে তিনজনে হাঁটতে হাঁটতে বাসা চলে আসলো। যে যার রুমে চলে গেল। রাসেল ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিচে চলে আসলো। তারপর সবার সাথে খাবার খেতে বসলো। নাদিয়া খাবার খাচ্ছে না। হঠাৎ হাত ধুয়ে রুমে চলে গেল। রাসেল অল্প একটু খাবার খেয়ে নাদিয়ার রুমে চলে গেল। রাসেল রুমে এসে দেখে নাদিয়া বিছানায় শুয়ে আছে। রাসেল নাদিয়ার সামনে গিয়ে বলল, আপু, আমি রিয়াকে আমাদের সাথে যেতে বলি নাই, সে নিজে এসেছে আমাদের সাথে। নাদিয়া কোনো কথা বলছে না, আবার অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়েছে নাদিয়া। এবারে রাসেল নাদিয়াকে ওর দিকে ঘুরিয়ে বলল, আপু, তুমি কি আমার উপর রেগে আছো? প্লিজ, তুমি এভাবে মন খারাপ করে থাকলে আমার কাছে একটু ভালো লাগে না। হঠাৎ নাদিয়া রাসেলের সাথে এমন কিছু করবে এটা রাসেল কখনো ভাবতেও পারেনি। নাদিয়া রাসেলকে জড়িয়ে ধরে ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে পাগলের মতো কিস করতে লাগলো। রাসেল ছাড়া পাওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু নাদিয়া রাসেলকে শক্ত করে ধরে আছে।
প্রায় 5 মিনিট পর ছেড়ে দিয়ে নাদিয়া কান্নাজড়িত কণ্ঠে বলল, তুই কি কিছু বুঝিস না আমি কেন তোকে অন্য মেয়ের সাথে কথা বলতে দিই না? তোকে সবসময় চোখে চোখে রাখি, তোর এত কেয়ার করি কারণ আমি তোকে ভালোবাসি। আমি তোকে অন্য কোনো মেয়ের সাথে কথা বলতে দেখলে সহ্য করতে পারি না। আমি তোকে অনেক ভালোবাসি রাসেল। রাসেল তো নাদিয়ার কথা শুনে অবাক হয়ে গেল। নাদিয়া এটা কি বলছে? তখন রাসেল নাদিয়াকে বলল, আপু, তোমার মাথা কি ঠিক আছে? তুমি এটা কি বলছো? আমি তোমাকে বড় বোনের মতো সম্মান করি। আমি মনে করছি তুমি আমাকে ছোট ভাই হিসেবে এত কেয়ার এবং খেয়াল রাখো। না, আমি তোকে ভালোবাসি বলে এত কেয়ার এবং খেয়াল রাখি। প্লিজ রাসেল, তুই আমাকে ফিরিয়ে দিস না। আপু, এটা কখনো সম্ভব নয়। তুমি আমার 2 বছরের বড়। এটা পরিবারের এবং আঙ্কেল আন্টি কখনো মেনে নেবে না। সমাজের মানুষ নানান ধরনের কথা বলবে। আমি পারবো না তোমাকে ভালোবাসতে। তুই যদি আমাকে ভালো না বাসিস তাহলে আমি নিজেকে শেষ করে দিব। আমি তোকে ছাড়া বড় অসহায়। আমি তোকে ছাড়া থাকতে পারবো না। এই তোমাদের মতো মেয়েদের বাংলা সিনেমার মতো একটা ডায়লগ আছে, কাউকে নিজের করে না পেলে আত্মহত্যা করবে, হাত কেটে ফেলবে, ছাদ থেকে লাফ দিবে, এমনকি বিষ খাবে। এগুলো ছাড়া আর কি তোমরা কিছু করতে পারো না? যাকে ভালোবাসি তাকে যদি নিজের করে পাই, তাই মেয়েরা এসব করতে বাধ্য হয়। আমি তোকে সত্যি অনেক ভালোবাসি। আপু, আমি তোমাকে বোনের মতো জানি। আমি তোমাকে কখনো ভালোবাসতে পারবো না। তুমি এসব বিষয়ে আমার সাথে কথা বললে আমি তোমাদের সবাইকে ছেড়ে চলে যাব। না না, তুই কোথাও যাস না। তোকে না দেখলে আমি থাকতে পারবো না। ঠিক আছে, আমি আর কখনো তোকে ভালোবাসার কথা বলবো না। কথাটা যেন মনে থাকে। আগে যেভাবে চলতে এখনো সেভাবে চলবে। আমি এখন রুমে গেলাম। এই বলেই নিজের রুমে চলে গেল। রুমে এসে বিছানায় শুয়ে নাদিয়ার কথাগুলো ভাবতে লাগলো। নাদিয়া এটা কেমন করে বলল? রাসেল মনে মনে ভাবছে, আঙ্কেল আন্টি যদি জানতে পারে তাহলে আমাকে বাসা থেকে বের করে দিবে। তারপর আমি কোথায় যাব? এসব কিছু ভাবতে ভাবতে রাসেল কখন যে ঘুমিয়ে গেছে ওর মনে নেই। সকালে রিয়া রুমে এসে ডাকতে লাগলো, ওই রাসেল, উঠ তাড়াতাড়ি। কি হয়েছে? ডাকছিস কেন? আজকে তুই আমার সাথে কলেজে যাবি, তাই তোকে ডাকতে আসলাম। আমি তোর কলেজে যাব কেন? আমি তো তোর কলেজে পড়ি না। সেটা তো আমি জানি। তোকে আমাদের কলেজটা ঘুরে দেখাবো, তাড়াতাড়ি ওঠ। ঠিক আছে, তুই যা, আমি ফ্রেশ হয়ে আসছি। রিয়া আর কোনো কথা না বলে রাসেলের রুম থেকে বেরিয়ে গেল। রাসেল বিছানা থেকে উঠে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে চলে আসলো। নিচে এসে দেখে মামা মামি নাস্তার টেবিলে বসে আছে। রাসেল গিয়ে একটা চেয়ার টেনে বসলো। তা রাসেল, রাতে ঘুম কেমন হয়েছে? অনেক ভালো ঘুম হয়েছে মামা। তা তুমি এত সকালে ঘুম থেকে উঠলে কেন? রিয়া আমাকে ঘুম থেকে উঠিয়ে দিল তার সাথে কলেজে যাওয়ার জন্য। আমাকে নাকি তাদের কলেজটা ঘুরে দেখাবে। ও ঠিক আছে, তোমরা নাস্তা করো, আমি নাদিয়াকে ঘুম থেকে ডেকে তুলছি। আপু এখনো ঘুম থেকে উঠে নাই? এখনো তো ওঠে নাই। গতকাল রাত্রে অল্প কয়েকটা খাবার খেয়েছে। মেয়েটার হঠাৎ যে কি হলো। কি আর হবে, মনে হয় ভালো লাগছে না তাই খাবার কম খেয়েছে। হঠাৎ রিয়া এসে একটা চেয়ার টেনে রাসেলের পাশে বসলো। তারপর রিয়া বলল, কি হয়েছে আম্মু? তোমরা কি নিয়ে কথা বলছো? তোর নাদিয়া আপুর কথা বলছে। মেয়েটার হঠাৎ কি হয়েছে? আপুর সাথে আবার কি হবে? কালকে তো আমাদের সাথে সুন্দরভাবে ঘোরাঘুরি করেছে। মনে হয় অনেক হাঁটাহাঁটি করাতে শরীর খারাপ লাগছে। হয়তো তাই হবে। ঠিক আছে, তোমরা নাস্তা করে কলেজে যা। আমি ঘুম থেকে উঠলে আমি তাকে জিজ্ঞাসা করব। কেউ আর কোনো কথা না বলে নাস্তা খেতে লাগলো। আর রাসেল তো জানে নাদিয়া কেন এমন করছে। নাদিয়া যেটা চাচ্ছে সেটা কখনোই সম্ভব না। রাসেল কখনো নাদিয়াকে ওই রকম চোখে দেখেইনি। রিয়া আর রাসেল নাস্তা করে মামাকে বলে বাসা থেকে বেরিয়ে গেল। তখন রিয়া বলল, আচ্ছা রাসেল, দেখ তো আমাকে কেমন লাগছে। রাসেল তো এতক্ষণ রিয়ার দিকে খেয়াল করেনি। আজকে রিয়াকে অনেক সুন্দর লাগছে। রিয়ার সৌন্দর্য ফুটে তুলছে তার ঠোঁটের পাশের তিলটায়। তখন রাসেল বলল, আজকে তোকে অনেক সুন্দর লাগছে। যে কোনো ছেলে দেখলে প্রেমে পড়ে যাবে। কোনো ছেলের পড়ার দরকার নেই,
তোর পড়লেই হবে। ওই বিড়বিড় করে কি বলছিস? কিছু না, একটা রিক্সা ডাক দে। বাসায় গাড়ি থাকতে রিক্সা করে কলেজে যাবি কেন? কিছু না, একটা রিক্সা ডাক দে। ওই একটা রিক্সা ডাক দিব কেন? আমরা তো দুইজন এখানে, একটা রিক্সায় কি করে যাব? ওই রিক্সায় করে আমি আর তুই যেতে পারবো না? বেশি কথা না বলে রিক্সা ডাক দে। ঠিক আছে, দিচ্ছি। একদিনের পরিচয়, তুই আমার সাথে এভাবে ঝগড়া করছিস? তোর সাথে তো এখনো কিছু করেই নাই, তাড়াতাড়ি রিক্সা ডাক দে, এমনিও দেরি হয়ে যাচ্ছে। রাসেল আর কোনো কথা না বলে একটা রিক্সা ডাক দিল। দুজনে রিক্সায় উঠল। তখন রিয়া বলল, আচ্ছা রাসেল, তুই কি কখনো প্রেম করেছিস কোনো মেয়ের সাথে? আমার দ্বারা এসব হবে না। আমার সাথে কোনো মেয়ে প্রেম করবে না। আমার চেহারা ভালো না। কে বলেছে তোর চেহারা খারাপ? তুই দেখতে অনেক সুন্দর। সুন্দর হলে কি হবে? আপু তো আমাকে কোনো মেয়ের সাথে প্রেম করতে দিবে না, আর আমিও মনের মতো কাউকে পাইনি। আশেপাশে তাকালে তো পেতেও পারিস। আমার পাশে তুই ছাড়া আর তো কেউ নেই, তাহলে পাবো কি করে? আরে পাগল, তোকে কি আমি অন্য কারো কথা বলছি? আমাকে কি চোখে পড়ে না? কি রে, চুপ করে আছিস কেন? তোর কলেজ আর কত দূর? এই তো সামনেই। তারপর দুজনে কথা বলতে বলতে রিয়ার কলেজের সামনে পৌঁছে গেল। রাসেল রিক্সা ভাড়া দিল। রিয়া রাসেলকে মানা করছে, কিন্তু তারপরও রাসেল ভাড়া দিয়েছে। দুজনে গেট দিয়ে কলেজের ভেতরে ঢুকলো। হঠাৎ কয়টা মেয়ে রাসেলদের সামনে আসলো। তাদের মধ্যে একটা মেয়ে বলল, কি রে রিয়া, তোর সাথে উনি কে? আগে তো কখনো দেখিনি। আরে আমার মনে হয় কি আমাদের রিয়ার বয়ফ্রেন্ড। দেখতে কিন্তু অনেক সুন্দর। যদি রিয়ার আগে আমি দেখতাম তাহলে ওর সাথে প্রেম করতাম। ওই তোরা কি চুপ করবি? ঋতু মিতু তোরা জানিস ওকে? ও হচ্ছে আমার ফুফাতো ভাই রাসেল। তুই তো কখনো আমাদের তোর ফুফাতো ভাইয়ের কথা বলিস নাই। আমি যদি জানতাম আমার ফুফাতো ভাই আছে তাহলে তো তোদের বলতাম, অবশ্যই বলতাম। তোরা তো আমার ফুফাতো বোন নাদিয়াকে চিনিস, ওনারই ছোট ভাই। ও আচ্ছা, তা ভাইয়া কেমন আছেন? রাসেল এতক্ষণ ওদের কথা শুনে মাথা নিচু করে রাখলো। আর রিয়ার কথা শুনে তো রাসেল আরো অবাক হয়ে গেল। সে ওদের সত্যিটা বলে নাই। তখন আমি বললাম, প্রথম কথা হচ্ছে আমাকে ভাইয়া বলে ডাকা যাবে না। আমি তোমাদের সাথে সেম ইয়ারে পড়ি, আর আলহামদুলিল্লাহ আমি আছি। আপনারা সবাই কেমন আছেন? যেহেতু আমাদের সাথে পড়েন তাহলে আমাদের আপনি না তুই করে বলবেন। আমরাও ভালো আছি। ঠিক আছে, পরে কথা বলা যাবে, এখন ক্লাসে চল। আমি বলি কি, তোরা ক্লাসে যা, আমি বাসায় চলে যাই। আমি এখানে থেকে কি করব? তুই আমাদের সাথে ক্লাসে যাবি। যদি তোদের স্যার এবং ছাত্রছাত্রী কিছু বলে? তাও কথা ঠিক। আচ্ছা তাহলে তুই বাসায় চলে যা, দুপুর 1টার সময় আমাকে এসে নিয়ে যাস। রাসেল ঠিক আছে বলে কলেজ থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসলো। বাসার কলিং বেল চাপ দেওয়ার পর নাদিয়ার মামি এসে দরজা খুলে দিল। রাসেলকে দেখে বলল, কি ব্যাপার রাসেল, তুমি চলে আসলে কেন? আমি কলেজ থেকে কি করব তাই চলে আসলাম। রিয়া বলেছে তাকে দুপুরে গিয়ে নিয়ে আসতে। ওহ ঠিক আছে, তুমি রুমে যাও, আমি তোমার জন্য উপরে কফি নিয়ে আসছি। আমি এখন কফি খাবো না। আপু কি ঘুম থেকে উঠেছে? নাস্তা করে এখনো রুমে আছে। ঠিক আছে, আমি আপুর রুমে গেলাম। এ কথা বলে রাসেল নাদিয়ার রুমে চলে গেল। নাদিয়ার রুমে এসে দেখে কার সাথে যেন মোবাইলে হেসে হেসে কথা বলছে। রাসেলকে দেখে ফোন কেটে দিল। তখন বলল, তুই আমার রুমে কেন এসেছিস? আমি তোমার রুমে আসলে সমস্যা কোথায়? আর তুমি কার সাথে কথা বলছো? সেটা কি তোকে বলতে হবে? আপু, তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কেন? তোর সাথে আমার কথা বলতে ভালো লাগছে না, তুই আমার রুম থেকে বেরিয়ে যা। রাসেল আর কোনো কথা না বলে নাদিয়ার রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে গেল। বিছানায় বসে ভাবতে লাগলো নাদিয়ার হঠাৎ কি হলো। রাসেলের মনে হয় তার ভালোবাসা একসেপ্ট না করার কারণে তার উপর রেগে আছে। নাদিয়ার এমন কথায় কেন জানি রাসেলের অনেক খারাপ লাগছে। পরে আবার ভাবলো রাগ করে করুক, কিছুদিন পর এমনি ঠিক হয়ে যাবে।
আর কিছু না ভেবে একটা ঘুম দিল। দুপুরের দিকে ঘুম থেকে উঠে দেখে একটা বাজার 10 মিনিট বাকি আছে। তাই কোনোরকম ফ্রেশ হয়ে নাদিয়ার মামিকে বলে বাসা থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে রিয়ার কলেজের সামনে চলে আসলো রাসেল। কলেজের সামনে এসে দেখে রিয়া তার বান্ধবীদের সাথে বাহিরে দাঁড়িয়ে আছে। রাসেলকে দেখে ঋতু আর মৃত্যুর থেকে বিদায় নিয়ে রাসেলের সাথে রিক্সায় উঠে বসলো রিয়া। তোর আসতে লেট হলো কেন? আসলে কলেজ থেকে গিয়ে ঘুমিয়ে পড়েছি, উঠতে একটু দেরি হয়ে গেছে, তাই আসতে একটু দেরি হয়েছে। ও। তারপর দুজনে কথা বলতে বলতে বাসা চলে আসলো। এবার রিয়া রাসেলকে রিক্সা ভাড়া দিতে দিল না। রিয়া এবার রিক্সা ভাড়া দিল। তারপর দুজনে বাসার ভিতরে ঢুকে যে যার রুমে চলে গেল। দেখতে দেখতে 10টা দিন চলে গেল। রিয়া আর তার বান্ধবীদের সাথে ভালো বন্ধুত্ব হয়েছে, কিন্তু নাদিয়া রাসেলের সাথে ঠিকভাবে কথা বলে না। সব সময় কার সাথে যেন ফোনে হেসে হেসে কথা বলে। নাদিয়ার এড়িয়ে চলা রাসেলের অনেক খারাপ লাগে। এখন কারোর সাথে নাদিয়া ফোনে হেসে হেসে কথা বললে রাসেলের কেমন যেন লাগে। রাতে সবাই মিলে খাবার খেতে বসলো। তখন নাদিয়া বলল, মামা মামি আমি কালকে ঢাকায় ফিরে যাব, আমার জরুরি কাজ আছে। তুই যাবি মানে? তাহলে রাসেল কি করবে? ও যাবে কিনা সেটা বলতে পারে। রাসেল, তুমি কি বলো? নাদিয়ার সাথে কি তুমি যাবে নাকি আর কিছুদিন থাকবে? না মামা মামি, আমিও আপুর সাথে কালকে চলে যাব। আমি থেকে কি করব? তাহলে ঠিক আছে, তা গাড়ি নিয়ে যাবে নাকি বাসে করে যাবে? না মামা, আমরা বাসে করে যাব। তুমি ড্রাইভারকে বলে দিও আমাদের বাস কাউন্টারে নামিয়ে দিয়ে আসতে। নাদিয়ার মামা ঠিক আছে বলে খাবার খেতে লাগলো। রিয়ার দিকে তাকিয়ে দেখে রিয়া মন খারাপ করে হাতে পানি ঢেলে রুমে চলে গেল। হঠাৎ রিয়ার আবার কি হলো? ও আবার খাবার না খেয়ে রুমে চলে গেল কেন? সেটা আমি বলবো কেমন করে? তুমি গিয়ে তোমার মেয়েটাকে জিজ্ঞাসা করো। ঠিক আছে, ওর সাথে পরে কথা বলবো, এখন খাবার খাও। সবাই খাবার খেতে লাগলো। রাসেল খাবার খেয়ে এই রুমে চলে গেল। রুমে এসে দেখে টেবিলের উপর একটা কাগজ, লেখা আছে, রাসেল তুই একটু ছাদে আয়, আমি রিয়া, তোর সাথে কিছু কথা আছে। রিয়া হঠাৎ আমাকে ছাদে যেতে বললো কেন? রাসেল আর কোনো কিছু না ভেবে রুম থেকে বেরিয়ে ছাদে চলে গেল। ছাদে গিয়ে দেখে রিয়া ছাদের একটা কোনায় দাঁড়িয়ে অন্যদিকে তাকিয়ে আছে। রাসেল রিয়ার সামনে গেল, তারপর রিয়াকে বলল, বল, আমাকে ছাদে আসতে বললি কেন? রিয়া রাসেলের দিকে ঘুরে তাকালো। রিয়া তাকাতেই দেখতে পেল রিয়ার চোখ লাল হয়ে আছে, মনে হয় কান্না করছে। রিয়া বলল, রাসেল আমি তোকে কিছু কথা বলতে চাই, প্লিজ তুই না করিস না। কি কথা আগে সেটা বল। তারপর রিয়া রাসেলকে যে কথা বলল সে কথা কখনো রাসেল রিয়ার থেকে আশা করেনি। রাসেল মনে মনে ভাবছে, রিয়া এ কথা কিভাবে বলতে পারলো? রাসেল, আমি প্রথম যেদিন তোকে আমাদের বাসায় দেখি, তোর সাথে ধাক্কা খাই, সেদিন থেকে আমি তোকে ভালোবেসে ফেলেছি। আমি মনে করেছি আরো কিছুদিন পরে তোকে ভালোবাসার কথা বলবো, কিন্তু যখন থেকে শুনেছি তুই কালকে ঢাকায় ফিরে যাবি, তখন থেকে আমার মনটা অনেক খারাপ হয়ে যায়। আমি আর থাকতে পারলাম না, তাই তোকে ছাদে ডেকে পাঠালাম, ভালোবাসার কথা বললাম। সত্যি রাসেল, আমি তোকে অনেক ভালোবাসি। এ কথা বলে রিয়া রাসেলকে জড়িয়ে ধরল। রাসেল রিয়াকে বন্ধু ছাড়া অন্য কিছু ভাবে না, তাই ওর সাথে এত ফ্রি হয়েছিল। কিন্তু রিয়া যে রাসেলকে ভালোবাসার কথা বলবে তা রাসেল কখনো ভাবেনি। তারপর রাসেল ওর থেকে রিয়াকে ছড়িয়ে নিয়ে বলল, দেখ রিয়া, আমি তোকে বন্ধু ছাড়া অন্য কিছু কখনো ভাবিনি। আমি তোকে ভালোবাসতে পারবো না। তুই প্লিজ রাগ করিস না, তুই আমার থেকে অনেক ভালো ছেলে পাবি, আমাকে তুই ভুলে যা। রিয়া রাসেলের কথা শুনে জোরে জোরে কান্না করে দিল। তারপর রিয়া বলল, তুই কেন আমাকে ভালোবাসতে পারবি না? আমি কি দেখতে খারাপ? কেন ভালোবাসতে পারবো না সেটা আমি বলতে পারবো না, আর তুই দেখতে অনেক সুন্দর। ঠিক আছে, জোর করে তো আর কারো ভালোবাসা পাওয়া যায় না, কিন্তু আমি তোকে কখনো ভুলতে পারবো না। তোকে আমি অনেক ভালোবেসে ফেলেছি। প্লিজ তুই পাগলামি করিস না, দেখবি তুই আমার থেকে ভালো ছেলে পাবি। ঠিক আছে, আমি রুমে গেলাম। এই কথা বলে রিয়া ছাদ থেকে নেমে গেল। এই রাসেলের কারণে মেয়েদের সাথে বন্ধুত্ব করে না। রাসেল আর কিছু না ভেবে
ছাদ থেকে নেমে নিজের রুমে চলে গেল। তারপর রাসেল বিছানায় শুয়ে পড়ল। পরের দিন সবার থেকে বিদায় নিয়ে ওরা বেরিয়ে আসলো। রিয়া আর রাসেলের সামনে আসে নাই। ড্রাইভার ওদেরকে বাস কাউন্টারে নামিয়ে দিয়ে চলে গেল। গাড়িতে করে আসার সময় নাদিয়া একটা কথাও বলেনি রাসেলের সাথে। নাদিয়ার এত পরিবর্তনে রাসেলের অনেক খারাপ লাগছে। নাদিয়ার দুষ্টুমিগুলো কেয়ার করা সব কিছু মিস করছে। রাসেল মনে মনে বলছে আগে ঢাকায় ফিরে যায়, তারপর নাদিয়ার সাথে কথা বলবে। টিকিট কেটে দুজনে বাসে উঠে পড়লো। দুজনে সিট একসাথে পড়েছে। নাদিয়া জানালার পাশে গিয়ে বসলো। দেখতে দেখতে রাসেলরা ঢাকায় এসে পৌঁছে গেল। ড্রাইভার আঙ্কেল ওদের জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করছে। রাসেল আসার সময় ড্রাইভার আঙ্কেলকে ফোন দিয়ে আসতে বলছে। দুজনে বাস থেকে নেমে গাড়িতে গিয়ে বসলো। রাসেল ড্রাইভার আঙ্কেলের সাথে সামনের সিটে বসলো, আর নাদিয়া পেছনের সিটে বসলো। রাসেল নাদিয়ার দিকে তাকিয়ে দেখে কার সাথে যেন মোবাইলে চ্যাটিং করছে। রাসেল নাদিয়ার দিক থেকে চোখ সরিয়ে নিল। কিছুক্ষণ পর ওরা বাসায় পৌঁছে গেল। নাদিয়া গাড়ি থেকে নেমে ভেতরে চলে গেল। রাসেল জামা কাপড়ের ব্যাগ নিয়ে ভেতরে গেল। নাদিয়ার মা বলল, কি ব্যাপার রাসেল, তোমরা এত তাড়াতাড়ি বাসা আসলে যে? আরো কিছুদিন থাকতে। আন্টি আপুর নাকি কাজ আছে, তাই চলে আসলাম। আর 10 দিন তো থেকে আসলাম। ঠিক আছে, তুমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো, আমি টেবিলে খাবার দিচ্ছি। ঠিক আছে আন্টি। এই বলে রাসেল নিজের রুমে চলে গেল। রুমে এসে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিচে চলে আসলো। একটা চেয়ার টেনে বসলো। নাদিয়াকে দেখতে পেল না টেবিলে। তখন রাসেল নাদিয়ার মাকে জিজ্ঞেস করলো, আন্টি আপু কোথায়? আপু খাবার খাবে না? ও তো খাবার খেয়ে রুমে চলে গেছে, তুমিও খেয়ে নাও। ও। তারপর রাসেল আর কোনো কথা না বলে খাবার খেয়ে রুমে চলে আসলো। দেখতে দেখতে আরো 10টা দিন চলে গেল। নাদিয়ার সাথে কথা বলতে গেলে রাসেল ওর সাথে কথা বলে না। এই 10টা দিন অনেক কষ্টে কেটেছে রাসেলের। রিয়াদের বাসায় তেমন কষ্ট পায়নি ও, কারণ রিয়ার সাথে দুষ্টুমি করতে করতে দিন পার হয়ে গেছে। কিন্তু এখানে তো নাদিয়া তো রাসেলের সাথে সব সময় দুষ্টুমি করত। রাসেল এখন বুঝতে পেরেছে নাদিয়ার সাথে কথা না বলতে পারলে রাসেল হচল। নাদিয়ার আগে দুষ্টুমিগুলি খুব মিস করছে ও। রাসেল মনে মনে ভাবছে, আমিও আপুকে ভালোবেসে ফেলেছি, কিন্তু আন্টি আঙ্কেল কি আমাদের মেনে নেবে? সমাজের মানুষ কি বলবে? নাদিয়াকে দেখে ও সব সময় এখন হাসি খুশি থাকে। কার সাথে যেন মোবাইলে সারা দিন কথা বলে। নাদিয়া কি তাহলে অন্য কাউকে ভালোবাসে? না, আমার মনের কথা আপুকে খুলে বলতে হবে। রাতে রাফিকে ফোন দিয়ে বলল কলেজের সামনে দেখা করতে। মনে মনে বলছে রাফিকে বলে দেখি সে কি বলে। রাসেল একটা জামা গায়ে দিয়ে বাসা থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে কলেজের সামনে চলে গেল। কিছুক্ষণ পর দেখে রাফি বাইক নিয়ে রাসেলের সামনে আসছে। রাফি বাইক সাইড করে রাসেলের সামনে আসে। কিরে, হঠাৎ জরুরি দেখা করতে বললি কেন? আসলে তোর সাথে একটা কথা আমি শেয়ার করি নাই, এখন না করে পারছি না। কি কথা বল? তাহলে শোন। তারপর রিয়াদের বাসা এবং আপুদের বাসা থেকে সবকিছু খুলে বললাম। এখন তুই বল আমি কি করব? আঙ্কেল আন্টি যদি জানতে পারে তাহলে তো আমাকে বাসা থেকে বের করে দিবে। তখন আমি কোথায় যাব? তোর এই বন্ধু থাকতে তোর কোনো সমস্যা নেই। তুই আপুকে তোর মনের কথা খুলে বল, পরেরটা পরে দেখা যাবে। আপু কি এখন আমাকে ভালোবাসবে? আমি তো তার মনে কষ্ট দিছি। হয়তো কিছুদিন তোর সাথে অভিমান করে থাকবে, এরপর এমনি অ্যাকসেপ্ট করে নিবে। আমার মনে হয় আপু অন্য কোনো ছেলেকে ভালোবাসে। সারাদিন দেখি কার সাথে যেন মোবাইলে হেসে হেসে কথা বলে। আগে তুই আপুকে মনের কথা খুলে বল, তারপর দেখ আপু কি বলে। যদি রাজি না হয় তারপরও তুই আপুর পিছনে লেগে থাকবি। তোকে যদি সত্যি ভালোবাসে তাহলে দেখবি তোর সাথে বেশি দিন অভিমান করে থাকতে পারবে না। তুই আপুর সব অত্যাচার সহ্য করে নিবি। ঠিক আছে, আজকে আমি আপুকে মনের কথা খুলে বলবো। আমি আর থাকতে পারছি না। এই 10টা দিন আমি অনেক কষ্ট পেয়েছি। ওকে চল, তোকে বাসায় নামিয়ে দিই। ঠিক আছে চল। রাসেল রাফির বাইকে করে বাসায় চলে আসলো। রাফি রাসেলকে নামিয়ে দিয়ে চলে গেল। বাসার ভিতরে ঢুকে দেখে একটা গাড়ি, কিন্তু গাড়িটা তো আঙ্কেলের না। তাহলে বাসায় কারা এসেছে? রাসেল এসব ভাবতে ভাবতে
দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপ দিল। খালাই এসে দরজা খুলে দিল। রাসেল ভিতরে ঢুকে দেখে নাদিয়া শাড়ি পরে মেহমানদের সামনে বসে আছে। তারপর একটা ছেলেকে দেখে তাদের সাথে আছে। রহমান সাহেবকেও দেখতে পায় বাসায় আছে। সবাইকে অনেক খুশি লাগছে। রাসেলকে দেখে রহমান সাহেব বলল, রাসেল, তুমি সকালে কোথায় গিয়েছিলে? আসলে আঙ্কেল, রাফির সাথে ছিলাম। ও, তা দাঁড়িয়ে আছো কেন? বসো। দেখ, নাদিয়াকে ওরা দেখতে এসেছে। তাদের নাদিয়াকে পছন্দ হয়েছে। এখন বিয়ের দিন তারিখ ঠিক করবে। নাদিয়ার বিয়ের কথা শুনে রাসেলের পায়ের নিচের মাটি সরে গেল। এখনই সবার সামনে বলতে ইচ্ছা করছে ওর, নাদিয়া আপু, তুমি বিয়েটা করো না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি তোকে অনেক ভালোবেসে ফেলেছি। কিন্তু সেটা আর বলতে পারছে না। তাদের দেখে বোঝা যাচ্ছে তারা এই বিয়েতে অনেক খুশি। সবচেয়ে বড় কথা হলো নাদিয়াকে ও দেখে অনেক খুশি। তাদের এই খুশির মাঝে রাসেলের ভালোবাসার কথা বলতে পারবে না। রাসেল চায় না ওর কারণে তাদের খুশি নষ্ট হয়ে যায়। আর ছেলেটা দেখতে অনেক সুন্দর, নাদিয়ার সাথে ভালো লাগবে। রাসেল নিজের কষ্ট চেপে রেখে বলল, তাহলে তো অনেক ভালো, তোমরা যেটা ভালো মনে করো। তোর কি ছেলেকে পছন্দ হয়েছে? ওনাকে পছন্দ না হওয়ার কি আছে? দেখতে অনেক সুন্দর, আপুর সাথে ভালো মানাবে। তাহলে আমরা বিয়ের দিন তারিখ ঠিক করতে পারি। তারপর তারা বিয়ের 3 তারিখ ঠিক করলো। আগামী শুক্রবার নাদিয়ার বিয়ে। রাসেল আর তাদের মধ্যে না থেকে নিজের রুমে চলে গেল। দরজা আটকে দিয়ে অনেক কান্না করতে লাগলো। জীবনে কোনো মেয়েকে ভালোবাসেনি ও, এই প্রথম একজনকে ভালোবাসলো। কিন্তু তাকে আর বলতেই পারলো না। বলার আগেই তার বিয়ে ঠিক হয়ে গেল। হঠাৎ রাসেলের মোবাইলটা বেজে উঠল। দেখে রিয়া ফোন দিয়েছে। আজকে এতদিন পরে রিয়া আজকে ফোন দিয়েছে দেখে চোখের পানি মুছে ফোনটা রিসিভ করলো। কিরে, কেমন আছিস? আছি কোনো রকম। তুই কেমন আছিস? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। মামা মামি তারা কেমন আছে? সবাই ভালো আছে, কিন্তু তোর কথা কেমন জানি লাগছে। কি হয়েছে তোর? আমার তো কিছুই হয়নি। তুই মনে হয় আমার কাছে কিছু লুকাচ্ছিস। বল বল, কি হয়েছে তোর? বলতে পারি, কিন্তু তুই আমাকে কথা দিতে হবে, তুই কাউকে কিছু বলবি না। ঠিক আছে, বলবো না। এবার বল। তাহলে শোন, রিয়াকে সবকিছু খুলে বললাম। এটা তুই কি বলছিস? আমি ফুপা ফুপির সাথে কথা বলি? না রে, তারা শুনলে অনেক কষ্ট পাবে। তারা এই বিয়েতে অনেক খুশি। তাহলে তুই কষ্ট পাচ্ছিস কেন? আমি কষ্ট পেলে কিছু হবে না। আমি চাই না আমার কারণে তাদের আশা ভরসা সব নষ্ট হয়ে যাক। তুই কি পারবি আপুকে ভুলে থাকতে? আমাকে ভুলে থাকার চেষ্টা করতে হবে। এই বিয়েতে আপু রাজি আছে। তাহলে আপু যখন তোকে ভালোবাসার কথা বলেছে তখন রাজি হস নাই কেন? তখন তো আমি আপুকে ওই চোখে দেখি নাই, আমার বড় বোনের মতো দেখেছি। আর আঙ্কেল আন্টি এবং সমাজের কথা চিন্তা করে আপুকে মানা করে দেই। তখন যদি রাজি হইতি তাহলে আজকে আর কষ্ট পেতে হতো না। এখন তুই কি করবি? এখন আমি আপুকে ভুলে থাকার চেষ্টা করব। আপুর বিয়ে হয়ে গেলে আঙ্কেল আন্টি একা হয়ে যাবে। তাই আমি চাই বাকিটা জীবন তাদের সাথে পার করে দিতে। ঠিক আছে, তাহলে ভালো থাকিস। আর যা কিছু করিস একটু চিন্তা ভাবনা করে করিস। বাই। এই বলে রিয়া ফোন কেটে দিল। রাসেলের চোখ দিয়ে আবার পানি পড়া শুরু হলো। কান্না করতে করতে নিচে ঘুমিয়ে গেলাম। রাতে সবাই টেবিলে বসে খাবার খেতে বসলো। তখন আঙ্কেল বলল, রাসেল, আমি চাই নাদিয়ার বিয়ের সবকিছু তুমি করবে। ঠিক আছে আঙ্কেল। আরে রাসেল, তোমার চোখ দুটো লাল হয়ে আছে কেন? কি হয়েছে তোমার? আসলে আন্টি চোখে কি যেন পড়েছে, তাই লাল হয়ে গেছে। চিন্তা করবেন না, এমনি ঠিক হয়ে যাবে। রাসেল নাদিয়ার দিকে তাকিয়ে দেখে এক মনে খাবার খেয়ে যাচ্ছে। তারপর রাসেল তার থেকে চোখ সরিয়ে হালকা খাবার খেয়ে রুমে চলে গেল। রুমে এসে দেখে মোবাইলটা বাজছে। হাতে নিয়ে দেখে রাফি ফোন দিয়েছে। রাসেল রিসিভ করার পর রাফি বলল, কিরে, কেমন আছিস? আপুকে কি ভালোবাসার কথা বলেছিস? আমি ভালো আছি, আর আপুকে ভালোবাসার কথা বলতে পারি নাই। কেন, কি হয়েছে? আপুর বিয়ে ঠিক হয়ে গেছে, তাই আর আমার মনের কথা খুলে বলতে পারি নাই। কি বলেছিস তুই? কোথায় বিয়ে ঠিক হয়েছে? ছেলের বাড়ি কোথায় সেটা বলতে পারবো না। ছেলেটা দেখতে অনেক সুন্দর।
তুই আমাকে বাসার সামনে নামিয়ে দিয়ে যাওয়ার পর তারপর সব খুলে বললাম। এটা তুই কি বলছিস? তুই কি পারবি আপুকে বলে থাকতে? তুই একবার আঙ্কেল আন্টিকে কথাটা খুলে বল, আর না হয় আপুকে বল। না রে, আমি চাই না আমার কথা শুনে তারা কষ্ট পাক। এই বিয়েতে তারা সবাই খুশি আছে, আর নাদিয়া আপুও রাজি আছে। আঙ্কেল আন্টি কথা চিন্তা করে নিজেকে কষ্ট দিবি? তুই কি থাকতে পারবি? শোন, আঙ্কেল আমাকে রাস্তা থেকে তুলে এনে তাদের বাসায় ঠাঁই দিছে। তাদের মতো একটা পরিবার পেয়েছি। আমার মতো এতিম ছেলেকে নিজের ছেলের মতো দেখেছে। তাহলে আমি কথা বলি কেমন করে? আর নাদিয়া আপুকে আমি ভুলে যাব। কিছুদিন গেলে সব কিছু ঠিক হয়ে যাবে। তুই মানুষ না রে, তুই একটা ফেরেশতা। তোর মতো বন্ধু হওয়া ভাগ্যের ব্যাপার। ঠিক আছে, ভালো থাকিস। কালকে থেকে বিয়ের সবকিছু আমাকে করতে হবে, আজকে আঙ্কেল বলেছে। ওকে, ভালো থাকিস, আল্লাহ হাফেজ। এই বলে রাফি ফোন কেটে দিল। রাসেল নিজেকে যতই শক্ত রাখার চেষ্টা করুক না কেন, কিন্তু রাসেল তা পারছে না। বারবার নাদিয়ার চেহারাটা ওর চোখের সামনে ভেসে আসছে। আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে ওর। আজকে রাসেলকে কেউ ডাকতে আসেনি। ও ভাবলো যে হয় তো সবাই কাজে ব্যস্ত আছে, তাই। রাসেল বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে একটা জামা গায়ে দিয়ে নিচে আসলো। নিচে এসে একজনকে দেখে রাসেলের পুরো অবাক হয়ে গেল। তেল বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে একটা জামা গায়ে দিয়ে নিচে আসলো। ফ্রেশ হয়ে নিচে এসে দেখে একজনকে দেখে রাসেল পুরো অবাক হয়ে গেল। এ আর কেউ নয়, নাদিয়ার সাথে যে ছেলের বিয়ে ঠিক হয়েছে সেই ছেলে। রাসেল এখনো ওই ছেলের নাম জানে না। রাসেলকে দেখে ডাক দিল। আসসালামু আলাইকুম দুলাভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। দুলাভাইয়ের নামটা তো জানা হলো না। তা তা হঠাৎ বিয়ের আগে শ্বশুর বাড়িতে? আমার নাম রনি, নিজেদের অফিস দেখাশোনা করছি। আর আজকে নাদিয়াকে নিয়ে মার্কেটে যাব বিয়ের কেনাকাটা করতে। আমি চাই নাদিয়ার পছন্দ মতো সবকিছু কিনে দিতে। খুব ভালো। তা আপু কোথায়? নাদিয়া রেডি হয়ে আসছে, তুমিও আমাদের সাথে চলো। না দুলাভাই, আঙ্কেল আমাকে বিয়ের সবকিছুর দায়িত্ব দিছে। আমি নাস্তা করে বাইরে গিয়ে বিয়ের কার্ডের অর্ডার, ডেকোরেশন সবকিছু করে আসতে হবে। আমার হাতে অনেক কাজ। আপনি আপুকে নিয়ে যান। তোমার যখন কাজ আছে তাহলে তো আর জোর করা যাবে না। চলুন, নাস্তা করবেন? আমি বাসা থেকে করে এসেছি, তুমি করে নাও। ঠিক আছে বলে নাস্তার টেবিলে চলে আসলো। খালা রাসেলকে নাস্তা দিয়ে গেল। হঠাৎ সিঁড়ির উপর চোখ গেল ওর। দেখে নাদিয়া সুন্দরভাবে সেজে গুজে নিচে আসছে। নাদিয়াকে দেখতে অনেক সুন্দর লাগছে। নাদিয়া রাসেলের দিকে তাকাতেই রাসেল চোখ সরিয়ে নিল। তারপর তারা দুজনে বাসা থেকে বেরিয়ে গেল। রাসেল হালকা নাস্তা করে বাসা থেকে বেরিয়ে গেল। রিক্সা নিয়ে রাফিদের বাসার সামনে চলে আসলো। ভাড়া মিটিয়ে কলিং বেল চাপ দিল। কিছুক্ষণ পর রাফির আম্মু দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছো? কে তোর আম্মু? আমি কারো আম্মু না। আম্মু, কাজে অনেক বিজি ছিলাম, তাই তোমার সাথে দেখা করতে পারি নাই। প্লিজ আম্মু, তুমি আমার উপর রাগ করে থেকো না। তারপর রাফির আম্মু রাসেলকে জড়িয়ে ধরে কপালে দুটো চুমু দিল। তারপর বলল, এতদিন পর তোর এই আম্মুর কথা মনে পড়েছে? সরি আম্মু, আমার ভুল হয়ে গেছে। আর কখনো এমন ভুল করব না। ঠিক আছে, এখন ভেতরে আয়। রাফি তার রুমে আছে, তুই ওর রুমে যা, আমি কফি পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে আম্মু। রাসেল ভেতরে ঢুকে উপরে রাফির রুমে যেতে লাগলো। এবার আপনাদের বলি, রাফির আম্মু জানে রাসেলের আব্বু আম্মু নেই। রাসেল একটা এতিম ছিলেন। এখন রাফির আম্মু রাসেলকে বলে, কে বলেছে তোর আব্বু আম্মু নেই? আজকে আমি তোর আম্মু। এখন থেকে আমাকে আম্মু বলে ডাকবি। এখন আমার দুটো ছেলে। এরপর থেকে রাফির আম্মুকে রাসেল আম্মু বলে ডাকে। রাফি রুমে এসে দেখে রাফি বিছানায় শুয়ে মোবাইল টিপতে আছে। রাসেলকে দেখে উঠে বসলো। কিরে, তুই কখন আসলি? এই তো কিছুক্ষণ আগে। তা তুই আসবি, আমাকে তো বললি না। আমি তো এমনি আসি নাই। আপুর বিয়ের সব দায়িত্ব আঙ্কেল আমাকে দিছে। আমি তো একা একা সবকিছু করতে পারবো না, তাই তোকে নিয়ে সবকিছু করব।
নিজের ভালোবাসার মানুষের বিয়ের সব দায়িত্ব তুই পালন করবি? তোর কি একটু কষ্ট হচ্ছে না? কষ্ট হলে তো কিছুই করার নেই। আঙ্কেল আন্টির সুখের জন্য আমি সবকিছু করতে রাজি আছি। এখন তাড়াতাড়ি রেডি হয়ে নেই, হাতে অনেক কাজ আছে। ঠিক আছে, তুই বস, আমি ফ্রেশ হয়ে আসছি। এই বলে রাফি ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে আসলো। রাফির আম্মু এসে রাসেলকে কফি দিয়ে গেল। দুজনে কফি খেয়ে আম্মুর থেকে বিদায় নিয়ে বাইরে চলে গেল। বাইক নিয়ে দুজনে বেরিয়ে পড়লো। প্রথমে বিয়ের কার্ডের অর্ডার দিল, তারপর বাকি যে কাজ ছিল সব কিছুর কাজ সেরে বাসায় চলে আসলো। রাফি রাসেলদের বাসার সামনে নামিয়ে দিয়ে চলে গেল। রাসেল বাসার ভেতরে ঢুকে কলিং বেল চাপ দেওয়ার পর খালা এসে দরজা খুলে দিল। সব কাজ শেষ করে আসতে সন্ধ্যা হয়ে গেছে ওর। রাসেল আজ দুপুরে বাহিরে খাবার খেয়ে নিয়েছে। ভেতরে ঢুকে দেখে আঙ্কেল আন্টি সোফায় বসে কফি খাচ্ছে আর কথা বলছে। রাসেলকে দেখে আঙ্কেল ডাক দিল। তারপর রাসেল গিয়ে তাদের পাশে বসলো। রাসেল, সব কাজ কি শেষ? জি আঙ্কেল, কালকে সকালে ডেকোরেশনের সব লোক মালপত্র নিয়ে চলে আসবে, আর বিয়ের কার্ড কালকে বিকালে নিয়ে আসতে বলছে। ফুলের লোক গায়ে হলুদের দিন সকালে আসবে। ঠিক আছে, তুমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নাও, কালকে আবার কাজে লেগে পড়তে হবে। ঠিক আছে আঙ্কেল। এই বলে নিজের রুমে চলে গেল। ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ল। রাতে খাবার খাওয়ার জন্য খালা ডেকে গেছে, তাই বিছানা থেকে উঠে নিচে চলে আসলো। টেবিলের সামনে গিয়ে দেখে রহমান সাহেব ও তার স্ত্রী ও নাদিয়া বসে আছে। রাসেল একটা চেয়ার টেনে বসলো। নাদিয়ার মা খাবার বেড়ে দিল। নাদিয়ার দিকে তাকিয়ে দেখে এক মনে খাবার খেয়ে যাচ্ছে ও। রাসেলের দিকে একটা বারও তাকালো না। রাসেল খাবার খেয়ে নিজের রুমে চলে আসলো, তারপর বিছানায় শুয়ে পড়ল। পরের দিন বিকালে বিয়ের কার্ড নিয়ে আসলো। তখন রাসেল রহমান সাহেবকে বলল, আঙ্কেল, বিয়ের কার্ডগুলো কি করব? তোমার বন্ধু বান্ধব কতজন আছে তাদের একটা করে দিয়ে আসো, আমি কিছু রাখছি, আর বাকিগুলো নাদিয়াকে দিয়ে আয়। আঙ্কেল, আমার তেমন বন্ধু নেই। আমার একমাত্র বন্ধু শুধু রাফি এবং তার পরিবার। ঠিক আছে, তাদের বিয়ের কার্ড দিয়ে এসো, আমি কিছু রাখছি, বাকিগুলো নাদিয়াকে দিয়ে আয়। রহমান সাহেব কিছু কার্ড রাখলো, বাকিগুলো নিয়ে নাদিয়ার রুমের সামনে গেল। বাহির থেকে বলল, আপু, ভিতরে আসতে পারি? আয়। রাসেল ভিতরে ঢুকে দেখে নাদিয়া বিছানায় বসে আছে, কিন্তু অবাক করার বিষয় হলো নাদিয়ার চোখ দুটো লাল হয়ে আছে। রাসেলকে দেখে বলল, কেন এসেছিস? আসলে আপু, আঙ্কেল বলেছে বিয়ের কার্ডগুলো তোমাকে দিতে, তোমার বন্ধু বান্ধবকে দেওয়ার জন্য। ঠিক আছে, রেখে যা। রাসেল বিছানার উপরে খাটগুলো রেখে যেই না রুম থেকে বেরিয়ে যাবে, তখন নাদিয়া রাসেলকে পেছন থেকে জড়িয়ে ধরে কান্না করে দিল। রাসেল নাদিয়াকে ওর দিকে ঘুরিয়ে বলল, আপু, তুমি কান্না করছো কেন? তুই কি মানুষ নাকি অন্য কিছু? আপু, হঠাৎ এ কথা বললে কেন? আমাকে রিয়া ফোন করে সব বলে দিছে। তুই আমাকে ভালোবাসার কথা বললি না কেন? আমি তোমাকে যেদিন বলতে যাব সেদিন দেখি তোমাকে ছেলে পক্ষ দেখতে এসেছে, তাই আর বলি নাই। তুই তো আমাকে একটাবার বলে দেখতি, তোকে আমি এখনো অনেক ভালোবাসি। সেটা আর কখনো সম্ভব না। তোমার বিয়ে ঠিক হয়ে গেছে। এই বিয়েতে আঙ্কেল আন্টি অনেক খুশি। আমি চাই না তাদের মনে কষ্ট দিতে। তুই মা বাবার সুখের কথা চিন্তা করে নিজের ভালোবাসা কোরবানি করে দিবি? এছাড়া আমার কোনো উপায় নেই। ঠিক আছে, তুই যখন মা বাবার সুখের কথাই চিন্তা করে আমাকে বিয়ে করবি না, তাহলে আমি রনিকে বিয়ে করব, কিন্তু কখনো রনিকে স্বামীর অধিকার দিব না। আমি তোকে ভালোবাসি আর সারা জীবন ভালোবেসে যাব। আপু, তুমি এমন পাগলামি করো না। আমাকে তুমি ভুলে যাও। নিজের বাবা মার কথা একটাবার চিন্তা করো। তোমার এই বিয়েতে তারা অনেক খুশি। তুই আমার রুম থেকে বেরিয়ে যা। যে ছেলে নিজের ভালোবাসার মানুষকে অন্য ছেলের হাতে তুলে দিতে রাজি আছে, সে কখনো কাউকে ভালোবাসতে পারে না। রাসেল আর কোনো কথা না বলে নিজের রুমে চলে আসলো। নিজের চোখ দিয়ে দুপোটা পানি পড়ে গেল। আপু, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি যদি আমার জায়গায় হতে তাহলে তুমি তাই করতে। আমার কিছু করার নেই। দেখতে দেখতে বিয়ের দিন চলে এসেছে। নাদিয়ার বিয়েতে সবাই এসেছে। আজকে নাদিয়ার গায়ে হলো। নাদিয়াকে স্টেজে আনা হয়েছে। এক এক করে
সবাই নাদিয়াকে হলুদ লাগাতে লাগলো। রাসেল একটু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। হলুদ শাড়িতে নাদিয়াকে অনেক সুন্দর লাগছে, যেন একটা পরী ওর সামনে বসে আছে। রিয়া রাসেলের সামনে এসে বলল, কিরে এখানে দাঁড়িয়ে আছিস কেন? এমনি দাঁড়িয়ে আছি। তুই কি মনে করেছিস আমি কিছু বুঝি না? এখনো সময় আছে, তুই মামা মামিকে সবকিছু খুলে বল। না রে, আমি চাই না তাদের মনে কষ্ট দিতে। তোর কি কষ্ট হচ্ছে না? রাসেল চুপ হয়ে গেল, মনে মনে বলল, আমার ভিতরটা ফেটে যাচ্ছে, কিন্তু আমি এখন কি করব? রাসেলকে চুপ থাকতে দেখে রিয়া আবার বলল, কিরে কথা বলছিস না কেন? আমার ভালো লাগছে না, তুই আমাকে একটু একা থাকতে দে। রিয়ার কোনো কথা না বলে চলে গেল। হঠাৎ রহমান সাহেব রাসেলের সামনে এসে বলল, কি ব্যাপার রাসেল, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও নাদিয়াকে হলুদ লাগিয়ে দিয়ে আসো। যাচ্ছি আঙ্কেল। বলে স্টেজে উঠে নাদিয়ার সাথে বসল। নাদিয়া রাসেলের দিকে করুণ চোখে তাকালো। রাসেল একটু হলুদ নাদিয়ার গালে লাগিয়ে দিল, তারপর মিষ্টি নাদিয়ার মুখের সামনে ধরলো। কিন্তু নাদিয়া খাচ্ছে না, রাসেলের দিকে তাকিয়ে আছে। তখন নাদিয়ার মা বলল, কিরে নাদিয়া, রাসেল তোর মুখের সামনে মিষ্টি ধরে রাখছে, তুই খাস না কেন? নাদিয়া ওর আম্মুর কথা শুনে হালকা একটু মিষ্টি খেলো। তারপর নাদিয়া রাসেলকে একটু মিষ্টি খাইয়ে দিল। রাসেল আর বসে না থেকে ছাদে চলে গেল। অনেক কষ্টে নাদিয়ার সামনে চোখের পানি আটকে রেখেছিল। ছাদের কিনারে দাঁড়িয়ে কান্না করতে লাগলো। আজকে রাতটা পার হলে কালকে নাদিয়ার বিয়ে হয়ে যাবে। নিজের চোখের সামনে কিভাবে দেখবে নাদিয়ার বিয়ে? রাসেলের চোখের পানি যেন বাদ মারছে না, অঝরে ধারায় পানি পড়তে লাগলো। ছাদে কতক্ষণ ছিল বলতে পারবে না। আমার একটা জিনিস কিছুতেই মাথায় ঢুকছে না, রাফিকে আজকে গায়ে হলুদে দেখলাম না, ও কোথায়? আমাকে তো বলছে সন্ধ্যার পর চলে আসবে। রাসেল মনে মনে ভাবছে, আম্মু আব্বু তারা এসেছে, কিন্তু তাকে দেখলাম না। রাসেল পকেট থেকে মোবাইল বের করে রাফিকে ফোন দিল, কিন্তু তার মোবাইল বন্ধ বলছে। রাসেল আর কিছু না ভেবে নিচে নামতে যাবে। হঠাৎ ছাদে কারো আসার শব্দ হলো। নিচের দিকে তাকিয়ে দেখে নাদিয়া ছাদের দিকে আসছে। নাদিয়া রাসেলকে দেখে হাত ধরে টেনে ছাদের কিনারে নিয়ে আসলো। তারপর বলল, নিজেকে এত কষ্ট দিচ্ছিস কেন? রাসেল এখনো সময় আছে, তুই আব্বু আম্মুকে সবকিছু খুলে বল। তুই যদি বলতে ভয় পাস তাহলে আমি বলি। না আপু, তুমি এই কাজ কখনো করবে না, তারা শুনলে অনেক কষ্ট পাবে। আমি চাই না তারা আমার কথা শুনে কষ্ট পাক। তুই কি পারবি আমাকে ছেড়ে থাকতে? আমাকে পারতেই হবে। রাসেল, শেষবারের মতো আমার একটা কথা রাখবি? কি কথা বলো? তুই কালকে আমার সামনে আসিস না। আমি তোকে সামনে দেখলে কবুল বলতে পারবো না। ঠিক আছে, আমি তোমার সামনে থাকবো না। আমাকে জড়িয়ে ধরে একবার কিস করবি? কালকের পর তো অন্য পুরুষের সাথে থাকতে হবে। এখানে অন্য পুরুষ কোথায় থেকে আসলো? সে তো হবে তোমার স্বামী। কিন্তু আমি তো তাকে কখনো স্বামী হিসেবে মানবো না, আমি শুধু তোকে ভালোবাসি। প্লিজ আপু, তুমি আমাকে ভুলে যাও, স্বামী সংসার নিয়ে নতুন জীবন শুরু করো। আমি কখনো তোকে ছাড়া নতুন জীবন শুরু করতে পারবো না। আপু, তোমাকে আমার কসম দিয়ে বলছি, তুমি আঙ্কেল আন্টির মনে কষ্ট দিও না। সব বাবা মা চায় তার মেয়ে যেন সুখী থাকে। ঠিক আছে, তুই যা বলছিস তাই হবে। এখন আমাকে শেষবারের মতন জড়িয়ে ধরে একটা কিস কর। তোর কাছে এটাই আমার শেষ চাওয়া। আপু, তোমাকে জড়িয়ে ধরতে পারবো, কিন্তু কিস করতে পারবো না। এটা একমাত্র তোমার স্বামীর অধিকার। ঠিক আছে, তাহলে জড়িয়ে ধর। তারপর রাসেল নাদিয়াকে জড়িয়ে ধরল। নাদিয়া শুধু চোখের পানি ফেলছে। রাসেল কিছুক্ষণ জড়িয়ে ধরে নিচে নেমে গেল। পরের দিন রাসেল কাজে বিজি থাকতে শুরু করলো। সবকিছু ঠিকঠাক মতো দেখিয়ে দিতে লাগলো। কিছুক্ষণ পর রাফির আম্মু রাসেলের সামনে আসলো। কি রে রাসেল, তোকে গতকাল থেকে ঠিকভাবে দেখতে পাচ্ছি না, কোথায় কোথায় থাকিস? আসলে আম্মু আপুর বিয়ের সব দায়িত্ব আমার হাতে, তাই কাজে কামে এদিক ওদিক দৌড়াতেছিলাম। তোর চোখ দুটো দেখি খুব লাল হয়ে আছে, কি হয়েছে রে তোর? আমার কিছু হয়নি আম্মু, এমনি রাতে একটু ঘুম কম হয়েছে। বেশি রাতে ঘুমাইছি তো, আবার সকাল সকাল ঘুম থেকে উঠে কাজে লেগে পড়ছি। ঠিক আছে, তুই থাক, আমি ভেতরে যাচ্ছি। ওকে আম্মু। আচ্ছা আম্মু, রাফি কোথায়? কালকে থেকে রাফিকে দেখছি না, ওর মোবাইলও বন্ধ। আমাকে তো বলেছে তার কি একটা কাজ আছে, তাই সে আসতে পারবে না।
কিন্তু আজকে দুপুরে চলে আসবে বলেছে। মোবাইল বন্ধ কেন সেটা তো বলতে পারবো না। ও। রাফির আম্মু আর কোনো কথা না বলে চলে গেল। রাসেল আবার কাজে লেগে পড়লো। দেখতে দেখতে জামাই আসার সময় হয়ে গেছে। এদিকে রাসেল সবকিছু ঠিকঠাক মতো হয়ে গেছে। রাসেল রুমে এসে ফ্রেশ হয়ে একটা পাঞ্জাবি গায়ে দিয়ে রুম থেকে বেরিয়ে যাবে, হঠাৎ রিয়া রাসেলের রুমে আসলো। কি রে, তুই হঠাৎ আমার রুমে? রাসেল, তোর অনেক কষ্ট হচ্ছে তাই না রে? আমি সব কষ্ট মাটি চাপা দিয়ে দিছি। হয়তো নাদিয়া আপু আমার কপালে ছিল না, তাই এরকম আমার সাথে হয়েছে। আমি তার জন্য দোয়া করি, সে যেন স্বামী সংসার নিয়ে সুখে থাকে। তোকে কিছু বলার ভাষা আমার নেই। তুই আসলে মানুষ না, তুই একটা ফেরেশতা। ঠিক আছে, দুলা আসার সময় হয়ে গেছে, এখন বাইরে যেতে হবে। চলো দুজন একসাথে যাই। ঠিক আছে, চল। রাসেল আর রিয়া রুম থেকে বেরিয়ে গেটের সামনে গেল, দেখে জামাই চলে এসেছে। রাসেল জামাইকে দেখে অন্যদিকে চলে গেল। সবাই জামাইকে নিয়ে ভিতরে ঢুকলো, তারপর স্টেজে নিয়ে বসালো। কিছুক্ষণ পর নাদিয়াকে নিয়ে আসলো। আজকে নাদিয়াকে লাল বেনারসিতে অনেক সুন্দর লাগছে। নাদিয়াকে জামাইয়ের সাথে বসানো হলো। তারপর চারদিকে তাকাতে লাগলো, হয়তো রাসেলকে খুঁজছে, কিন্তু রাসেল লুকিয়ে লুকিয়ে তাকে দেখছে। কিছুক্ষণ পর কাজী এসে বিয়ে পড়াতে লাগলো। যখন নাদিয়াকে কবুল বলতে বললো, তখন নাদিয়া চুপ করে আছে। সবাই নাদিয়াকে বলছে কবুল বলার জন্য, কিন্তু নাদিয়া বলছে না। যেই না নাদিয়া সবার জোরাজোরিতে কবুল বলতে যাবে, তখন হঠাৎ রাফি কোথা থেকে এসে বলল, এই বিয়ে বন্ধ করুন। কি হয়েছে রাফি, তুমি বিয়ে বন্ধ করতে বললে কেন? আপনারা যার সাথে আবুকে বিয়ে দিচ্ছেন তার সম্বন্ধে ভালো করে খোঁজ খবর নিয়েছেন? কি বলতে চাও তুমি? সবাই তো বলছে ছেলেটা ভালো। এই ছেলে ভালো না, ও একটা মেয়েকে বিয়ে করবে বলে তার সবকিছু কেড়ে নিয়ে গেছে। তোমার কাছে কি প্রমাণ আছে যে রনি খারাপ ছেলে? আমি জানতাম আপনারা এটাই বলবেন, তাই তো ওই মেয়েকে সাথে করে নিয়ে এসেছি। কোথায় আপু, সামনে আসো। রাফির কথা শুনি একটা মেয়ে সবার সামনে আসলো। মেয়েটাকে দেখে রনির চোখ বড় বড় হয়ে গেল। তখন রাফি বলল, বল, তুমি সবার সামনে সত্যিটা খুলে বলো। আমার ছেলে যে তোমার সাথে খারাপ কিছু করেছে তার প্রমাণ কি আছে? আমার মোবাইলে আমার আর রনির একসাথে কিছু ছবি আছে এবং কিছু নেগেটিভ ছবি আছে, চাইলে দেখতে পারেন। বলেই মোবাইলটা রনির বাবার হাতে দিল। তখন রনির আব্বু বলল, আমি তোমাদের দুজনের ছবি শুধু দেখছি, আর ওগুলো দেখতে চাই না। রহমান সাহেব, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি জানতাম না আমার ছেলে এত খারাপ। যদি জানতাম তাহলে কখনো আপনার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব দিয়ে আসতাম না। আমি আজকে ওদের দুজনের বিয়ে দেব, পারলে আমাকে মাফ করে দেবেন। এই বলে রনির বাবা মিম এবং রনিকে নিয়ে তারা বাসা থেকে বেরিয়ে গেল। সবাই এখন চিন্তা করছে নাদিয়ার কি হবে। তখন রহমান সাহেব বলল, এখন আমার মেয়েটার কি হবে? এখন ওকে কে বিয়ে করবে? তখন রাফি আর রিয়া রহমান সাহেবের সামনে গিয়ে বলল, আঙ্কেল, আপনি কোনো চিন্তা করবেন না, আপুর বিয়ে আজকে এবং এক্ষুনি হবে। তুমি কি বলছো রাফি, আমার মেয়েকে কি বিয়ে করবে? মামি, ছেলে আমাদের এবং আপনাদের সবার পরিচিত। আমি তোর কথা কিছুই বুঝলাম না, তুই কার কথা বলছিস রিয়া? সে আর কেউ নয়, আমি রাসেলের কথা বলছি। রাসেল আর নাদিয়া আপু দুজন দুজনকে পাগলের মতো ভালোবাসে। শুধু আপনাদের সুখের কথা চিন্তা করে নিজের ভালোবাসা কোরবানি দিতে চেয়েছে। কারণ মামা, তুমি ওকে রাস্তা থেকে তুলে এনে নিজের বাসায় ঠাঁই দিয়েছ, তাই তোমাদের নুন খেয়েছে, তোমাদের মনে কষ্ট দিতে চাইনি। আমি আপনাকে সবকিছু খুলে বলছি। তারপর রাফি নাদিয়ার সাথে রাসেলের কি কি হয়েছে সব কিছু খুলে বলল। রহমান সাহেব রাফির কথা শুনে রাসেলের সামনে এসে ঠাস করে একটা থাপ্পড় মেরে বলতে লাগলো, নিজেকে খুব মহান মনে করছিস তাই না? আমি কি কখনো তোর চাওয়া পাওয়া অপূর্ণ রেখেছি? তোকে আমি বাহিরের ছেলে মনে করেছি? তুই কেন এমন করছিস? আমি তোমাদের সাথে প্রতারণা করতে পারবো না। আমি আপনাদের দুজনকে সবসময় নিজের মা বাবার মতো দেখে এসেছি। আমি একটা এতিম ছেলেকে ঠাঁই দিয়ে নতুন জীবন দিচ্ছেন, আমি কি করে আপনাদের মনে কষ্ট দেই?
আরে আমি তোকে কখনো অন্যভাবে দেখিনি, আমি তোকে নিজের ছেলের মতো জানি। তুই আমাদের কাছে একটা বার বলে দেখতি, আমি কখনো মানা করতাম না। এটা শুনে আমি তো আরো খুশি হয়েছি। আচ্ছা তোর কথা বাদ দিলাম, নাদিয়া তো আমাদের খুলে বলতে পারতি। আমি তোমাদের সব কিছু খুলে বলতে চেয়েছি, কিন্তু রাসেল আমাকে মানা করছে, আবার আমাকে কসম দিছে। ঠিক আছে, এখন সব বাদ। এখন রাফি, তুমি রাসেলকে তৈরি করে নিয়ে আসো। ঠিক আছে আঙ্কেল। এই বলেই রাফি রাসেলকে নিয়ে উপরে চলে গেল। রাসেল সাথে সাথে রাফিকে জড়িয়ে ধরে কান্না করে দিল। তারপর বলল, কি রে, কেমনে কি? আমার পাঠক পাঠিকারা তো কিছুই বুঝতে পারছে না, একটু সবাইকে খুলে বল। ঠিক আছে বলছি। আমি গতকাল দুপুরে মার্কেটে যাচ্ছিলাম আপুর বিয়ের উপহার কিনতে। তখন হঠাৎ দেখি একটা মেয়ে রনির মতো একটা ছেলের সাথে কথা বলছে। হঠাৎ ছেলেটা মেয়েটাকে ঠাস করে দুটো থাপড় মেরে চলছে। ছেলেটা যে সময় গায়ে উঠবে তখন তার চেহারা থেকে আমি অবাক হয়ে যাই, কারণ সে ছিল রনি ভাই। আমি আর দাঁড়িয়ে না থেকে মেয়েটার কাছে গেলাম। তখন তাকে জিজ্ঞেস করি, ও ছেলেটার তোমার কি সম্পর্ক? তারপর মেয়েটি সব খুলে বলে। কি হয়েছে আপনারা তো সবই জানেন। তুই মিমের সব কথা শুনে কি বলছিস? আমি ওর কথা শুনে তাকে নিয়ে বাসায় চলে আসলাম। আব্বু আম্মুকে বললাম, আমার বন্ধু তোমরা সবাই বিয়ে বাড়িতে চলে যাও, আমি বিয়ের দিন যাব। আমার বন্ধুর সাথে আমার কিছু কাজ আছে। আম্মু আব্বু পরে কিছু বলে নাই? মানে একটা মেয়ের সাথে তোর কি কাজ? তুই তো জানিস আব্বু আম্মু আমাকে অনেক বিশ্বাস করে, তার ছেলে কখনো খারাপ কাজ করবে না। আব্বু আম্মু চলে আসার পর কোনো রকম রাতটা কাটিয়ে পরের দিন বিয়ে বাড়িতে নিয়ে আসলাম। আমি সবার সামনে রনির মুখে খুলে দেওয়ার জন্য বিয়ের দিন মিমকে নিয়ে আসি। আজকে তোর কারণে আমার ভালোবাসার মানুষকে আপন করে পেয়েছি। তোর এই ঋণ কখনো শোধ করতে পারবো না। হয়েছে হয়েছে, তোর ঋণ শোধ করা লাগবে না, শুধু আমার একটা হেল্প করে দিতে হবে। বল, তোর কি হেল্প লাগবে? আমার সাথে একটা মেয়ে দাঁড়িয়ে যখন আঙ্কেল সাথে কথা বলছে, ওই মেয়েটাকে আমার পছন্দ হয়েছে, ওর সাথে আমার একটু লাইন ক্লিয়ার করে দিবি। তার মানে তুই রিয়ার কথা বলছিস? আরে তোকে তোর কথা বলছি। মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। তোকে বলছি না, আমাকে আপুর মামাতো বোন রিয়া প্রপোজ করছে, এই সেই মেয়ে। কি? তার মানে এই সেই রিয়া? কিন্তু চেহারা তো মাশাআল্লাহ। এখন আমার সাথে লাইন করে দে। ঠিক আছে দিব, আগে আমার বিয়েটা শেষ হোক। ঠিক আছে, এখন ফ্রেশ হয়ে আমাদের জন্য সবাই অপেক্ষা করছে। রাসেল আর কোনো কথা না বলে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে একটা পাঞ্জাবি গায়ে দিয়ে রাফির সাথে নিচে চলে আসলো। রাসেলকে নিয়ে নাদিয়ার পাশে গিয়ে বসালো। তখন নাদিয়া রাসেলের কানের কাছে মুখ এনে বলল, আজকে তোর খবর আছে, তুই বিয়েটা হয়ে যেতে দে, তুই আমাকে অনেক কষ্ট দিয়েছিস। সেটা বাসর ঘরে দেখা যাবে, আমিও কিন্তু কম কষ্ট পাইনি। কাজী বিয়ে পড়ানো শুরু করলো। আগে নাদিয়াকে কবুল বলতে বলল। নাদিয়া সাথে সাথে কবুল বলে ফেলল। সবাই মুচকি মুচকি হাসছে। এবার রাসেলকে বলতে বলল, কিন্তু রাসেল বলছে না। রাসেল নাদিয়াকে একটু রাগানোর জন্য দেরি করছে। নাদিয়া রাসেলকে কুনুই দিয়ে গুঁতা দিয়ে রাসেলের সাথে সাথে কবুল বলে দিল। সবাই জোরে জোরে হাসা শুরু করলো। তারপর কাজে মোনাজাত ধরলো। সবাই ওদের জন্য দোয়া করলো। তারপর সবাই খাওয়া দাওয়া করে বাসা চলে গেল। আব্বু আম্মু রাসেলের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। রাফি রাসেলের সাথে থেকে গেল। এখন রাসেল আর রাফি ছাদে বসে আছে। ছাদে যাওয়ার সময় রিয়াকে বলেছে ছাদে যাওয়ার জন্য। রাসেল আর রাফি বসে বসে কথা বলছে। কিছুক্ষণ পর রিয়া ছাদে আসলো। তখন রাসেল বলল, কি রে, তোর আসতে এত দেরি হলো কেন? দেরি কি আর এমনি হয়েছে, তোর বাসরঘর সাজাতেই দেরি হয়েছে। এখন বল কি জন্য ডাকলি? আজকে বিয়ে বাড়িতে একটা ছেলে তোকে দেখে পছন্দ করে, সে নাকি তোর সাথে প্রেম করতে চায়। রাসেলের কথা শুনে রাফি মাথা নিচু করে ফেলছে। আর রিয়া বলল, ছেলেটাকে জানতে পারি? সে আর কেউ নয়, আমার কলিজা, আমার জানের বন্ধু রাফি। ও তাই নাকি? তাহলে ও না বলে তোকে বলতে বলেছে কেন? আসলে আজ পর্যন্ত রাফি কোনো মেয়ের সাথে প্রেম করে নাই। কেন জানি তোকে দেখে পছন্দ হয়, কিন্তু লজ্জার কারণে বলতে পারছে না, তাই আমাকে বলল তোর সাথে লাইন করে দেওয়ার জন্য। ঠিক আছে, তুই রুমে যা, আপু রুমে তোর জন্য অপেক্ষা করছে বাসর ঘরে। আমার অনেক ভয় করছে রে। এত ভয় কিসের? বিড়ালটা ঠিক মতো মারিস। ওই বিড়াল আবার কোথা থেকে আসলো?
সেটা বাসর ঘরে গেলে আপু তোকে দেখিয়ে দেবে। এখন তুই যা, আমি ওর সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। আমার বন্ধুর যেন কিছু না হয়, তাহলে কিন্তু তোর মাথা ফাটিয়ে ফেলবো। ওই আমার জামাইয়ের সাথে আমি যেটা করি, তোর সমস্যা কি? কি? তার মানে তুই রাজি? আরে ওকে তো প্রথম দেখে আমি প্রেমে পড়ে গেছি, এখানে রাজি হওয়ার কি আছে? তুই বাসর ঘরে যা, আমি আমার জানের সাথে একটু রোম্যান্স করি। তাহলে তোরা থাক, আমি গেলাম। রাসেল আর কোনো কথা না বলে বাসর ঘরের সামনেই চলে আসলো। দোয়া দুরুদ পড়ে আস্তে আস্তে এই রুমে ঢুকলো, তারপর দরজা বন্ধ করে দিল। দরজা বন্ধ করে বিছানার দিকে তাকিয়ে যেটা দেখলো সেটা দেখে রাসেল পুরো অবাক হয়ে গেল। দেখে নাদিয়া একটা লাঠি নিয়ে বিছানায় বসে আছে। রাসেল নাদিয়ার সামনে গেল, তারপর রাসেল বলল, আপু, তুমি লাঠি নিয়ে বসে আছো কেন? ঠাস করে একটা বাড়ি মেরে দিল। আবার বলল, তুমি আমাকে মারলে কেন? প্রথমে আপু বললি কেন? আপুকে আপু বলবো না তো কি বলবো? আবার ঠাস করে আরেকটা বাড়ি মারল। তখন নাদিয়া বলল, আর একবার যদি আপু বলে ডাকিস তাহলে তোর মাথা ফাটিয়ে দেব। এখন থেকে আমার নাম এবং তুমি করে বলবি। তুমি করে তো সবসময় বলি, কিন্তু নাম ধরে কিভাবে বলবো? তুমি তো আমার থেকে বড়। কারণ এখন আমি তোর স্ত্রী, আমাকে নাম ধরে ডাকবি। ঠিক আছে, এখন থেকে নাম ধরে ডাকবো। তো এতক্ষণ কোথায় ছিলি? তোর আসতে এত লেট হলো কেন? আগে বলো, তুমি আমাকে তুই করে বলছো কেন? আমি তোমার স্বামী, আমাকে তুমি করে বলবে। ঠিক আছে বলবো, এখন বল আসতে দেরি হলো কেন? তাহলে শোনো। তারপর রাফি আর রিয়ার কথা খুলে বললাম। সেটা তো খুশির খবর। আজকে রাফির জন্য তোমাকে আমি আপন করে পেয়েছি। ও না থাকলে এতক্ষণ আমাদের বাসর ঘরে রনি থাকতো। ঠিকই বলেছ, ওর মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। ঠিক আছে, এখন অজু করে আসো, 2 রাকাত নফল নামাজ আদায় করতে হবে। করব, আগে আমাকে একটা কথার উত্তর দাও। বিয়ের আগে তোমাকে দেখছি সবসময় কার সাথে যেন হেসে হেসে কথা বলতে। তুমি কার সাথে কথা বলতে? নাদিয়া রাসেলের কথা শুনে হাসতে হাসতে বলল, আরে পাগল, এটা আমি অভিনয় করছি। আমি তোমার সামনে মোবাইল নিয়ে অন্য ছেলের সাথে কথা বলার অভিনয় করছি এবং তোমাকে এড়িয়ে চলছি। তুই এগুলো সহ্য করতে না পেরে যেন আমাকে ভালোবাসার কথা বলিস, কিন্তু হাদারাম, তুমি আমাকে কখনো বলোই নাই। কিছুদিন দেখার পর যখন তোমার রিয়াকশন দেখলাম না, তারপরে ওই ছেলেকে বিয়ে করতে রাজি হয়ে যাই। তারপর কি হলো তুমি তো জানোই। আমারটা আর কি শুনবে, সব তো তুমি জানতে পেরেছো। এখন চলো দুজনে অজু করে আসি। ঠিক আছে চলো। রাসেল আর নাদিয়া ওয়াশরুমে ঢুকে অজু করে 2 রাকাত নফল নামাজ আদায় করে হাঁটে গিয়ে বসলো। তখন নাদিয়া বলল, আজকে তোমার ভালোবাসা দিয়ে আমার সব কষ্ট দূর করে দাও। তোমার কষ্ট দূর করলে আমার কষ্টগুলো দূর করবে কে? আমিও তোমাকে সব কষ্ট দূর করে দেব ভালোবাসা দিয়ে। ঠিক আছে, তাহলে মিশনে নেমে পড়ি। আমার তো আর সহ্য হচ্ছে না। বাবা, আমার সিনিয়র জামাইয়ের দেখি সহ্য হচ্ছে না। আসো। তারপর আর কি, নাদিয়ার উপর ঝাঁপিয়ে পড়ল। নাদিয়ার ঠোঁট দুটো নিজের আয়ত্তে নিয়ে নিল। আস্তে আস্তে কাপড় খুলতে লাগলো, তারপর ওর পুরো শরীরে কিস করতে লাগলো। ধবধবে সাদা দেহ, তারপর হারিয়ে গেল সাগরের বুকে। ইসরে, আরেকটু বললে এখনই বাড়িতে বিয়ের জন্য মা বাবাকে পাগল করে ফেলতে। অনেক দেখেছেন, এবার আপনারা আসতে পারেন। এখন রাসেল আর নাদিয়া সব সময় কলেজে যাওয়া আসা করে। রিয়া আর রাফির প্রেম ভালোই চলছে, তাদের পড়ালেখা শেষ হলে বিয়ে হবে। রাসেল ওর সিনিয়র বউয়ের ভালোবাসা পেয়ে অনেক সুখে আছে। সবাই ভালো থাকুন।